মাঝে মাঝে মেঘের গর্জন, যেন সৃষ্টির দিন আসন্ন। এখনই হয়তো প্রলয় শুরু হবে। ভদ্রলোকের ঘুম ভেঙে গেল। সোজা বিছানার ওপর উঠে বসলেন তিনি। ঘরের বাইরে কিসের যেন একটা শব্দ। ভদ্রলোক যেন চমকে উঠলেন হঠাৎ। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে, মুখে ভয়ের রেখা ফুটে উঠেছে। ভদ্রলোক একটু ভালো করে তাকালো, তীক্ষ্ণ দৃষ্টি সঞ্চালিত করে দেখবার চেষ্টা করলো, কিন্তু স্পষ্ট কিছুই দেখতে পেল না। দরজা খুলছে, আরো খুলছে। ভদ্রলোক আতঙ্কে শিউরে ওঠেন। মেঝেতে নেমে তিনি খাটের নিচে আত্মগোপন করেন। দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করলো একটি কালো মূর্তি। কিন্তু ওকে ভদ্রলোক ঠিক চিনতে পারেন না। 1 কি 2 সেকেন্ডের গভীর নীরবতা, তারপরেই পিস্তলের শব্দ। পিস্তলের সঙ্গে বোধহয় সাইলেন্সার লাগানো। গুলি গিয়ে দেয়ালে বিদ্ধ হলো। ভদ্রলোকের সারা দেহ যেন পঙ্গু, বিবশ। অতি অল্পের জন্যই ওই পিস্তলের গুলি তার মাথার মধ্যে প্রবেশ করেনি। খুনে লোকটি গেল কোন দিকে? সে কি খাটের দিকে আসছে নাকি? না, সে বোধহয় চলে গেছে। ভদ্রলোক দালানের দিকে চাইলেন। দরজা খোলার সময় বাইরের আলোর রেখা পড়েছিল ঘরের মধ্যে। দেখা গেল সে রেখা ক্রমে সরু হয়ে তারপর অদৃশ্য হয়ে গেল। যাক, লোকটি তাহলে দরজা খুলে চলে গেল। নিশ্চিন্ত হওয়া গেল এতক্ষণে। দীপক চ্যাটার্জি এখানে আসার পূর্ব পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারলে বাঁচা যায়। সাবধানে মাথা উঁচু করে ভদ্রলোক দেখলেন লোকটা চলে গেছে। দরজা বন্ধ হয়ে গেছে আবার। হাঁপ ছেড়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। তারপর দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে খিল লাগিয়ে দিলেন। এতক্ষণে তিনি সম্পূর্ণ নিরাপদ হতে পেরেছেন। আর কোনো ভয় নেই তার। সারা শরীর ঘামে ভিজে গেছে। ভয়ে বুক গুরু গুরু করছে। কিন্তু কেউ যদি কোথাও লুকিয়ে থাকে? আবার বাইরের বিদ্যুতের চমক। সে আলোয় ভদ্রলোক দেখতে পেলেন ঘরের মধ্যে কেউ নেই। ঘর শূন্য, একেবারে খালি। ভদ্রলোক নিশ্চিন্ত মনে বিছানার ওপর দেহ এলিয়ে দিলেন। মাথার পাশেই দেয়ালে গুলিটা লেগেছিল। ওহ, তার খুব ভাগ্য যে এই যাত্রায় বেঁচে গেলেন। কিন্তু একটু হয়েছিলই আর কি। বিছানায় শুয়ে থাকলে এতক্ষণে তাকে অন্য লোকের পথে পা বাড়াতে হতো। কর কর করার বাইরে আবার বাজ পড়ল প্রচন্ড শব্দে। ভদ্রলোক চমকে উঠে বসলেন। না, আজ এই বৃষ্টি রাতে বোধহয় আর ঘুম হবে না। ভদ্রলোক হাই তুললেন, কিন্তু ঘরের মধ্যে কে যেন হেসে উঠল। অস্পষ্ট শব্দ, খুব কাছ থেকে সে শব্দ শোনা গেল। কে কে ওখানে? কে? আবার হাসি, তারপর পিস্তলের গর্জন। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। এটি একটি কাল্পনিক গল্প। বাস্তবে এর সাথে মিল নিতান্তই আকস্মিক এবং কাকতালীয়। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের উপন্যাস স্বপন কুমারের লেখা ছদ্মবেশী। রহস্যানুসন্ধানী দীপক চ্যাটার্জি সমীপেশ, আজ বহুদিন পরে আপনার সঙ্গে পুরনো বন্ধুত্ব স্মরণ করে আপনাকে লিখছি এই চিঠি। আমি জানি না এই চিঠি যখন আপনার হাতে গিয়ে পৌঁছবে তখন আমি বেঁচে থাকবো কিনা। আমার সঙ্গে কবে আপনার পরিচয় হয়েছিল তা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি সর্বাগ্রে। আমার নাম বিনয় তালুকদার। কলকাতায় আপনার এক সাহিত্যিক বন্ধু আপনার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন। বোধহয় আপনি এতক্ষণে আমাকে স্মরণ করতে পারছেন। আমি জানি আপনি নিশ্চয়ই কোনো কথা ভুলে যান না। যাই হোক, আপনি আমার কথা শুনলে আমাকে নিশ্চয়ই সাহায্য না করে পারবেন না। আমি জানি বিপন্নকে সাহায্য করা, তাকে রক্ষা করাই হচ্ছে আপনার ধর্ম। তা সেই আশা নিয়েই লিখলাম এই চিঠি। আপনি হয়তো এই চিঠি পাবার সময় খুব বেশি কাজে ব্যস্ত থাকবেন, হয়তো আমার এই আহ্বানে সাড়া দিতে পারবেন না। তবে আমার একান্ত অনুরোধ, যদি আপনার হাতে খুব বেশি কাজ না থাকে তবে আপনি আমার সাহায্যার্থে এখানে একবার পদধূলি দেবেন। যাক, এইবার আমার কথা কিছু বলি। আপনি জানেন আমার মোটামুটি কিছু অর্থ বা সম্পত্তি আছে, কিন্তু আমার নিকট আত্মীয় বলতে এমন কেউই নেই যে আমার মঙ্গলাকাঙ্ক্ষী।
আমি একমাত্র আমার পালিতা কন্যাকে নিয়ে এই বাড়িতে বাস করি, কিন্তু তা সত্ত্বেও আমার ধারণা কারা যেন দিবারাত্র আমার প্রতিটি কাজের ওপর নজর রাখছে। কারা যেন দিবারাত্র নিঃশব্দে আমাকে অনুসরণ করছে। কারা আমাকে সব ভয় দেখানো চিঠি লিখছে, কেন তা জানি না। তবে টাইপ করা একটি ভয় দেখানো চিঠি আপনাকে পাঠালাম। একটা কথা দীপক বাবু, আমি চাই না যে আপনি এই চিঠির কথা কাউকে জানান। আপনি এটা একান্তভাবে গোপনীয় রাখবেন, তাই আমি চাই। কারণ তা না হলে যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে তারা অনেক বেশি সজাগ হয়ে উঠবে। আমি জানি তারা আমার ওপর সবসময় নজর রাখছে। যে কোনো মুহূর্তে আমি চরম ভয়াবহতার সম্মুখীন হতে পারি। ও, আর একটা কথা মনে করিয়ে দিই, আপনি আমার আহ্বানে সাড়া দেবেন কি না জানি না, তবে যদি আপনি এখানে আসবেন বলে মনস্থির করেন তবে আগেই আমাকে তার করে জানাবেন। আপনি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ইতি ভবদীয় বিনয় তালুকদার। চিঠিটার ওপর আর একবার আগাগোড়া চোখ বুলোয় দীপক। সাধারণ পেনের ব্লু ব্ল্যাক কালিতে লেখা, লেখাটা কাঁপা কাঁপা। লেখবার সময় ভদ্রলোক খুব বেশি উত্তেজিত হয়ে উঠেছিলেন, অথবা কোনো কারণে তিনি বেশ সচেতন ছিলেন। এইবার দ্বিতীয় চিঠিটার কথা দীপকের মনে পড়ে। সেটাও একই খামের মধ্যে পুড়ে পাঠিয়েছেন বিনয়বাবু। ইংরাজিতে টাইপ করা চিঠি, মাঝে মাঝে দু একটা টাইপ একটু ভাঙা, তবে তার জন্য পড়তে কষ্ট হয় না। চিঠিটা বাংলায় তর্জমা করলে তার অর্থ দাঁড়ায় এইরকম: বিনয় তালুকদার, সমীপেশু, তুমি একজন বড় লোক, বেশ একজন ধনী ব্যক্তি বলে সকলের কাছে পরিচিত। সত্যি তোমার অর্থ যথেষ্ট আছে, সন্দেহ নেই, কিন্তু তাই বলে তুমি যা করবে তাই আমরা সকলে নির্বিবাদে মেনে নেব এই কথা তুমি মনে করো কেন? তুমি প্রচুর অর্থের অধীশ্বর হতে পারো, কিন্তু তুমি তোমার ভাইয়ের ওপর যে অন্যায় অবিচার করেছো তা তুমি কি স্বীকার করো না? হ্যাঁ, আমি জানি তুমি গরিব অবস্থা থেকে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছ শুধু নিজের চেষ্টার যত্নে। প্রচুর পরিশ্রম করে তিল তিল করে এই সম্পদ গড়ে তুলেছ, কিন্তু তার জন্যই যে তুমি তোমার আত্মীয়দের ঘৃণা বা অবস্থা করবে তার কোনো মানে হয় না। তোমার বয়স হয়েছে অনেক, পৃথিবীতে তোমার কোনো আকর্ষণ থাকা উচিত নয়। জীবনে সব আনন্দই তুমি উপভোগ করেছ। জীবনে এমন কাজ তুমি করনি যা থেকে অন্য একজন এতটুকু তৃপ্তি বা শান্তি পেয়েছে। তাই তোমার উচিত এখন পৃথিবী থেকে বিদায় নেওয়া। তোমার যেসব আত্মীয়রা এখনো জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছে, তোমার অর্থ তাদের হাতে গিয়ে পড়া উচিত। হ্যাঁ, আরও একটা কারণে তোমার পৃথিবী থেকে বিদায় নেওয়া উচিত, তা হচ্ছে তুমি তোমার ভাই সুবিনয়ের ওপর যে অত্যাচার করেছো তার জন্য। তোমার মতের বিরুদ্ধে বিয়ে করে সে এমন কিছু অন্যায় করেনি যার জন্য তুমি তাকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে। কপর্দক শূন্য অবস্থায় ভিখারির মতো সে তার স্ত্রীর হাত ধরে পথে বেরিয়ে পড়তে বাধ্য হয়েছে, কিন্তু কেন? শুধু তোমার খেয়ালের প্রশ্রয় দিতে? শোনো বিনয় তালুকদার, তুমি চাও না জীবনে কোনো লোক সুখী হোক। ঠিক সেই জন্যই তুমি তোমার ভাইয়ের বিয়ে করবার খবর শুনে এত ক্রুদ্ধ হয়ে উঠেছিলে। ঠিক সেই জন্যই তুমি তোমার পালিতা কন্যার বিয়ের ব্যবস্থা করছো না, যদিও সে একটি ছেলেকে গভীরভাবে ভালোবাসে। তাই তোমাকে শেষবারের মতো সাবধান করছি, তুমি যদি এমনই কাজ চালিয়ে যাও তবে অত্যন্ত অল্প দিনের মধ্যে তোমার শেষ নিঃশ্বাস বাতাসকে ভারী করে তুলবে। এটা আমার মিথ্যা ভয় দেখানো নয়, তোমার প্রতি শেষ সতর্কবাণী। এটি তোমার জনৈক বন্ধু। চিঠি শেষ করে দীপক মুখ তুলে তাকায়। ঘরের মধ্যে প্রবেশ করে তার অকৃত্রিম বন্ধু ও সহকর্মী রতনলাল। বলে, এই কি ব্যাপার রে, এত তন্ময় হয়ে কি ভাবছিস? দীপক চিঠি দুটো তার দিকে এগিয়ে দিয়ে বলে, জমিদার বিনয় তালুকদার আমার সাহায্য চেয়ে চিঠি লিখেছেন, এই দেখ। রতন হেসে বলে, আরে লেটার বক্সে এইমাত্র আর একটা চিঠি এসেছে, সেটা খুলে পড়ে দেখি। একটা ভয় দেখানো চিঠি, আবার তাও ওই বিনয়বাবুর ব্যাপারেই। ও তাই নাকি? হ্যাঁ, এখন এই ব্যাপারটা বুঝতে পারছি। আগে চিঠিটা পেয়ে একটু বোকা বনে গিয়েছিলাম। কই দেখি। রতন পকেট থেকে চিঠিটা বের করে দীপকের হাতে তুলে দেয়। দীপক দেখে ছোট্ট একটা চিঠি, অজানা হস্তাক্ষর, তাতে লেখা, প্রিয় রহস্যানুসন্ধান দীপক চ্যাটার্জি, আমি জানি জমিদার বিনয় তালুকদার আপনার সাহায্য চেয়ে আপনাকে চিঠি দিচ্ছেন একটা, কিন্তু আমার একান্ত অনুরোধ, আপনি এই ব্যাপারে জড়িয়ে পড়বার চেষ্টা করবেন না। এই বৃদ্ধ লোকটির ওপর যারা অসন্তোষ পোষণ করছেন তারা এটা চান না, আমিও চাই না। আপনি যদি আমার অনুরোধ অমান্য করেন তবে আপনাকে মারাত্মক বিপদের সম্মুখীন হতে হবে, কিন্তু আপনার বিরুদ্ধে আমরা কেউ দাঁড়াতে চাই না। এটা আমার অনুরোধ এবং সাবধান বাণী দুই হিসাবেই গ্রহণ করতে পারেন। এটি
জনৈক বন্ধু। দীপক চিঠিটা পড়ে হেসে বলে, ওহ, আমাকে তাহলে আজকে এই ব্যাপারের জন্য রওনা হতে হবে। তার মুখে ফুটে ওঠে দৃঢ়তার ছায়া। সগর্জনে বাজ পড়ল একটা। কলকাতা থেকে একসময় দূরে একটি ছোট মফস্বল শহরের একটি ঘরে বসে একজন ভদ্রলোক সেই বাজের শব্দ শুনে চমকে উঠলেন। নির্জন বাড়ি, অন্ধকার ঘরে ভদ্রলোক অস্থির, কম্পমান। যতবার মেঘের গর্জন ভেসে আসছে ততবারই ভদ্রলোক চমকে উঠেছেন। বিদ্যুতের আলোয় তার মুখ দেখা গেল বেশ স্পষ্টভাবে। পাংশু বিবর্ণ মুখ, সারা মুখে যেন বিশ্বের কালিমা। ভয় আর দুশ্চিন্তা ছায়া সে মুখে পরিব্যাপ্ত। বয়স তার 58 থেকে 60-এর মধ্যে। মাথা সামনের দিকে বড় টাক, পেছনে চুল কাঁচা বাঁকা, দুটি চোখের দৃষ্টি তীক্ষ্ণ। অন্ধকারের ভেতর দৃষ্টি মেলে তিনি যেন কিছু একটা খোঁজবার চেষ্টা করছেন। অস্পষ্ট শব্দ। ধীরে ধীরে দরজা খুলে গেল। ভদ্রলোক চমকে উঠলেন। আমি? বাবা, মিনতি। ও তুই? আয় মা, এদিকে আয়। ঘরের মধ্যে যে মেয়েটি প্রবেশ করে তার বয়স 19-20 কাছাকাছি। ঢলঢলে সুন্দর মুখ, লাবণ্য সম্ভার পরিব্যাপ্ত তার সে মুখে, কিন্তু কোথায় যেন একটা অকারণ ভয়ের ছায়া। আমায় ডাকছেন বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়। মেয়েটি এগিয়ে আসে। হঠাৎ এক ঝলক দমকা হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করে সগর্জনে। দরজা বন্ধ করে দাও, ক্লোজ দি ডোর। ভদ্রলোক যেন অস্বাভাবিক রুক্ষ কণ্ঠে চিৎকার করে ওঠেন। মেয়েটি দরজা বন্ধ করে আলো জ্বেলে দিয়ে বলল, অন্ধকারে আছেন কেন? আলো নিভিয়ে দাও। লোকটির কণ্ঠস্বর পূর্ববৎ কর্কশ। লোকটির কণ্ঠস্বর শুনে মেয়েটি ভয় পেয়ে আলো নিভিয়ে দিল। তারপর বলে, আমায় ডাকছেন কেন বাবা? কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ, নিচে। কি করছিলে? কিছু না, মানে। ওহ, আবার এসেছিল বোধ হয়। অবাধ্য মেয়ে, আমি কতবার নিষেধ করেছি ওর সঙ্গে মিশতে। ওকে আবার এ বাড়িতে আসতে বারণ করে দেবে। কিন্তু উনি তো কোনো দোষ করেননি বাবা। মুখে মুখে তর্ক করো না। আমি যা বলবো তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে। মেয়েটি কোনো উত্তর দেয় না। ভদ্রলোক আপন মনে বিড়বিড় করে বলতে থাকেন। কতক্ষণ যে এভাবে বকে চলেন তা ঠিক নেই। কিছুক্ষণ পরে মেয়েটি বলে, বাবা, শুয়ে পড়ুন এবার, আপনার ঘুমাবার সময় হয়েছে। ঘুম? কিন্তু কি ঘরে ঘুমাবো আমি? কি ঝড়, প্রচন্ড দুর্যোগ, এর মধ্যে কি ঘুম হয়? শান্ত হন বাবা, ডাক্তার বারণ করে গেছেন। আপনি অনর্থক উত্তেজিত হবেন না। দাঁত খিচিয়ে তিনি বলে ওঠেন, আমি তো পাগল। ডাক্তার বলে আমি একই একটা পাগল। মিথ্যা কথা। কলকাতা থেকে বিখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জিকে ডেকে পাঠিয়েছি। আমার বন্ধু সাহিত্যিক স্বপন কুমারের নাম করেছিলাম না, দীপক বাবু তারই বন্ধু। বোধহয় কাল তিনি এসে পড়বেন। তারপরে প্রমাণ করব আমি পাগল নই। দিবারাত্র এরা আমাকে ঘিরে যে চক্রান্তের জাল বুনে চলেছে তার শেষ কবে হবে তা কে জানে। হঠাৎ তিনি থেমে গেলেন। তারপর বললেন, আমার ওষুধটা শিগগির, এক্ষুনি। মেয়েটির ঘরের এক ধারে সরে গেল, যেখানে কাছের আলমারিতে নানা রকম ওষুধপত্র সাজানো থাকে। অন্ধকারে হাতড়ে হাতড়ে মেয়েটি আলমারি খুললে, কিন্তু ওষুধের শিশি কোথায় তা দেখা গেল না। আলো না জ্বাললে ওষুধ দেবো কেমন করে? একটি ম্যাচ মেয়েটির দিকে ছুড়ে দিয়ে ভদ্রলোক বললেন, এই নাও, খবরদার আলো ছিল না কিন্তু। ম্যাচের একটি কাঠি জেলে মেয়েটি একটি গ্লাসে ওষুধ ঢালল। তারপর গ্লাসটা লোকটির কাছে এনে বলল, খান। তোমাকে ওরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? মেয়েটি উত্তর দেয় না। ভদ্রলোক ঢক করে ওষুধটুকু পান করে মুখ বিকৃতি করলেন। এবার তাহলে যাই? মেয়েটি অনুমতি চায়। হ্যাঁ, যাও, দরজাটা ভেজিয়ে দিয়ে যাও। আচ্ছা। মেয়েটি বেরিয়ে পড়ে ঘর ছেড়ে। ধীরে ধীরে তিনি ঘুমিয়ে পড়েন ওষুধের গুণে। অশান্ত প্রকৃতি আবার ভীষণ আকার ধারণ করে। বাতাসের গর্জনে যেন লক্ষ লক্ষ সাপের ফোঁসফোঁসানির শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে মেঘের গর্জন, যেন সৃষ্টির শেষ দিন আসন্ন। এখনই হয়তো প্রলয় শুরু হবে। ভদ্রলোকের ঘুম ভেঙে গেল। সোজা বিছানার উপর উঠে বসলেন তিনি। ঘরের বাইরে অস্ফুট শব্দ। ভদ্রলোক যেন চমকে উঠলেন হঠাৎ। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে।
মুখে ভয়ের রেখা। ভদ্রলোক বেশ ভালো করে তীক্ষ্ণ দৃষ্টি সঞ্চালিত করে কিছু একটা দেখার চেষ্টা করলেন, কিন্তু কিছুই স্পষ্ট দেখতে পেলেন না। দরজা খুলছে, আরও খুলছে। ভদ্রলোক আতঙ্কে শিউরে ওঠেন। মেঝেতে নেমে তিনি খাটের নিচে আত্মগোপন করেন। দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করে একটি কালো মূর্তি। ওকে! ভদ্রলোক ঠিক চিনতে পারেন না। এক কি 2 সেকেন্ডের গভীর নীরবতা, তারপরই পিস্তলের শব্দ। শেষ পিস্তলের সঙ্গে বোধহয় সাইলেন্সার লাগানো গুলি গিয়ে দেওয়ালে বিদ্ধ হয়। ভদ্রলোকের সারা দেহ যেন পঙ্গু, বিবশ। অতি অল্পের জন্যই ওই পিস্তলের গুলি তার মাথার মধ্যে প্রবেশ করেনি। খুনে লোকটি গেল কোন দিকে? সে কি খাটের দিকে আসছে নাকি? না, সে বোধহয় চলে গেছে। ভদ্রলোক দালানের দিকে চাইলেন। দরজা খোলার সময় বাইরের আলোর রেখা পড়েছিল ঘরের মধ্যে। দেখা গেল সে রেখা ক্রমে সরু হয়ে তারপর অদৃশ্য হয়ে গেল। যাক, লোকটি তাহলে দরজা খুলে চলে গেল। নিশ্চিন্ত হওয়া গেল এতক্ষণে। দীপক চ্যাটার্জি এখানে আসার পূর্ব পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারলে বাঁচা যায়। সাবধানে মাথা উঁচু করে ভদ্রলোক দেখলেন লোকটা চলে গেছে। দরজা বন্ধ হয়ে গেছে। আবার হাঁপ ছেড়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। তারপর দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে খিল লাগিয়ে দিলেন। এতক্ষণে তিনি সম্পূর্ণ নিরাপদ হতে পেরেছেন। আর কোনো ভয় নেই তার। সারা শরীর ঘামে ভিজে গেছে। ভয়ে বুক গুরু গুরু করছে। কিন্তু কেউ যদি কোথাও লুকিয়ে থাকে? আবার বাইরে বিদ্যুতের চমক। সে আলোয় ভদ্রলোক দেখতে পেলেন ঘরের মধ্যে কেউ নেই। ঘর শূন্য, একেবারে খালি। ভদ্রলোক নিশ্চিন্ত মনে বিছানার উপর দেহ এলিয়ে দিলেন। মাথার পাশেই দেওয়ালে গুলিটা লেগেছিল। ওহ, তার খুব ভাগ্য যে এই যাত্রায় বেঁচে গেলেন। একটু হলেই হয়েছিল আর কি। বিছানায় শুয়ে থাকলে এতক্ষণ তাকে অন্য লোকের পথে পা বাড়াতে হতো। কর কর করাত। বাইরে আবার বাজ পড়ল প্রচণ্ড শব্দে। ভদ্রলোক চমকে উঠে বসলেন। এই বৃষ্টি রাতে বোধহয় আর ঘুম হবে না। ভদ্রলোক হাই তুললেন একবার। ঘরের মধ্যে কে যেন হেসে উঠল। অস্পষ্ট শব্দ, খুব কাছ থেকে সে শব্দ শোনা গেল। কে কে ওখানে? আবার হাসি। তারপর পিস্তলের গর্জন। পোস্টমর্টেম শেষ হয়ে করোনার কোর্টের রায় বের হয়েছে। ছোট্ট শহর, সেখানকার নামকরা ডাক্তার মাত্র একজন। তিনি মৃত ভদ্রলোকের গৃহ চিকিৎসক ছিলেন। মৃতদেহ সেই ডাক্তারই পরীক্ষা করে তার মতামত কোর্টে জানিয়েছেন। তার মতে মৃত ব্যক্তির মস্তিষ্ক সুস্থ ছিল না। বহুদিন ধরে তিনি দৈহিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে সাময়িক মস্তিষ্ক বিকৃতির জন্য নিজেই পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছিলেন। তার হাতে তার নিজের পিস্তলটা পাওয়া গেছে। তাতে একটি গুলি কম ছিল। এ থেকে প্রমাণ হয় এটা আত্মহত্যা। ডক্টর ভদ্রলোক এবার তার নিখুঁত জ্ঞানের পরিচয় দিলেন ওজস্বিনী ভাষায়। সুইসাইডাল গানশট উন্ড সম্পর্কে জুরিসপ্রুডেন্সের সবকটি পয়েন্ট গড়গড় করে মুখস্থ বললেন। তারপর ধীর কণ্ঠে বললেন, কাজে আপনারা বুঝতে পারছেন ভদ্রমহোদয়গণ যে এটি আত্মহত্যা, এ ক্লিন কেস অফ সুইসাইড। জুরিরা ডাক্তারের জ্ঞানের গভীরতা দেখে খুব খুশি হলেন। তারাও মত দিলেন যে জমিদার বিনয় তালুকদার স্বেচ্ছায় আত্মহত্যা করেছেন নিজের পিস্তলের গুলিতে। কিন্তু স্থানীয় পুলিশ ইন্সপেক্টর মিস্টার গুপ্ত এই কথাগুলোকে মোটেই মেনে নিতে পারলেন না। তার মন যেন কি এক অজ্ঞাত কারণে খুঁতখুত করতে থাকে। তিনি বললেন, হত ব্যক্তির হাতে যে পিস্তল পাওয়া গেছে তাতে একটি গুলি কম ছিল বটে, কিন্তু আমরা জানি মৃত ব্যক্তির দেহে গুলি লাগা ছাড়াও আরও একটি গুলিও ঘরে ছোড়া হয়েছিল। যেটা গিয়ে দেওয়ালে বিদ্ধ হয়েছিল সেটা কোত্থেকে এলো? পুলিশ ইন্সপেক্টরের কথায় কেউ আস্থা স্থাপন করল না। পুলিশের লোকেদের মন চিরদিনই ওরকম একটু সন্দেহপ্রবণ ও খুঁতখুঁতে হয়ে থাকে। ওতে কান দিলে চলে না। আদালতের জনআরণ্যের একটি কোণে চুপচাপ বসেছিল একটি লোক। সে হচ্ছে প্রখ্যাত প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। সে শুধু জুরিদের মতামত শুনে একটু মুচকি হাসল। যথারীতি করোনারের বিচার শেষ হলো। দিস ইজ এ ক্লিন সুইসাইড ডিউ টু সাম মেন্টাল শক অ্যান্ড ডিসব্যালেন্সমেন্ট, নাথিং ফাউন্ড সাসপিশাস। বিচারের শেষে কোর্ট থেকে বেরিয়ে আসছিলেন মিস্টার গুপ্ত। দীর্ঘদিন পুলিশে চাকরি করেছেন, তীক্ষ্ণ বুদ্ধি। যে কোনো কেস হাতে নিয়ে তিনি কিন্তু সত্য ঘটনার গন্ধ পেয়েই যান। তার এরকম ভুল কখনোই হতে পারে না। মিস্টার গুপ্ত কেমন যেন বিরক্ত হয়ে ওঠেন নিজের ওপর।
কেন তিনি সব প্রমাণ যথারীতি সংগ্রহ করতে পারছেন না, এই চিন্তায় তার মাথা গরম হয়ে ওঠে। হঠাৎ কোর্টরুমের বাইরে দীপকের সঙ্গে মুখোমুখি। এ কি মিস্টার চ্যাটার্জি যে? হ্যাঁ, তারপর আপনি কোত্থেকে? আমি তো এইখানেই পোস্টেড, কিন্তু আপনি? আমি জমিদার মিস্টার তালুকদারের নিমন্ত্রণে এখানে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম সব শেষ হয়ে গেছে। নিমন্ত্রণ? হ্যাঁ হ্যাঁ, তিনি চিঠি লিখে জানিয়েছিলেন যে তার বড় বিপদ, কিন্তু তা যে এরকম টার্ন নেবে তা কল্পনা করিনি। আচ্ছা, করোনারের রায় তো শুনলেন? হ্যাঁ। বিশ্বাস করেন এসব? না, আমি আপনার সঙ্গে একমত মিস্টার গুপ্ত। আপনার মতো অভিজ্ঞ পুলিশ অফিসারের কখনো ভুল হয় না। কিন্তু রহস্যের সন্ধান কি করতে পেরেছেন কিছু? এখনো ও পথে হাঁটিনি, তবে হয়তো শিগগিরই আপনার সাহায্য প্রয়োজনীয় হয়ে উঠবে মিস্টার গুপ্ত। ও হ্যাঁ, ধন্যবাদ। দীপক ধীর পায়ে অগ্রসর হয়। কোর্ট থেকে নেমে এসে সে পথে পা দেয়। তার পেছনে বহুদূরে আরেকজন লোক যে তাকে অনুসরণ করছে তা সে বুঝতে পারে না। শহরের আর এক প্রান্তে বহু পুরনো জীর্ণ একটা দোতলা বাড়ি, একতলায় ছোট্ট একটা কক্ষে গল্পের জবনিকা উঠল। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর একটা শাখা এই বাড়িটার কোল ঘেঁষে গেছে। আগে এটা ছিল একটা লম্বা বিলের মতো। নদীর পাড় ভেঙে এখন তা একটা শাখায় রূপান্তরিত হয়েছে। বহুদিন আগে ওই বিলের জলে কোন হতভাগিনী নারী আত্মহত্যা করেছিল তা জানা যায় না, তবে সেই সুদূর দিন থেকে আজ অবধি সাধারণ লোকে ওই বিলটাকে বলে কলঙ্কিনীর বিল। বিলের ঠিক ডান দিকে বড় একটা ভাঙা বাড়ি। প্রাচীন দিনে ওখানে কে বা কারা বাস করত তা অজানা, তবে কালের হাতের ছোঁয়ায় বাড়িটার সবটুকু এখনো নিশ্চিহ্ন হয়নি। অতীতের সেই চিহ্ন বহন করা বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। লোকে বলে সেটা নাকি ভূত মেদনি দৈত্য দানবের আড্ডা। নাম দিয়েছে তাই হানাবাড়ি। হানাবাড়ি থেকে মৃত জমিদার বিনয় তালুকদারের বাড়ির দূরত্ব খুব বেশি নয়। সেই বাড়ির একতলায় একখানা ঘরে বিনয়বাবুর আত্মীয় স্বজনেরা সকলে এসে জড়ো হয়েছিলেন। নিকট আত্মীয় কেউই ছিল না। আত্মীয় বলতে বৈমাত্রীয় ভাই সুবিনয় তালুকদার, দুঃসম্পর্কিত ভাইপো বিভাস, অবিবাহিতা বোন অনুলেখা আর পালিতা কন্যা মিনতি। মিনতির প্রতি আকৃষ্ট এ শহরেরই একটি ছেলে উৎপল। মিনতির সঙ্গে উৎপলের মেলামেশাকে মৃত বিনয় তালুকদার কোনোদিনই খুব ভালো চোখে দেখতেন না, কিন্তু উৎপল মিনতিকে বিবাহ করবার জন্য বদ্ধপরিকর। মিনতি অবশ্য এতে খুব আপত্তি ছিল না কোনোদিন। সকলেই যেন কোনো একজনের আগমনের আশায় উদ্বেলিত মনে প্রতীক্ষা করতে থাকে। এই অচেনা লোকটি হচ্ছে এই বাড়ির অ্যাটর্নি অভয় শঙ্কর মিত্র। জমিদার বিনয় তালুকদার ছিলেন ধনী, তাই তার মৃত্যুর পর তার আত্মীয়রা এসে ভিড় করেছে মৃত্যুর পূর্বে সম্পাদিত তার উইলের মর্মার্থ জানবার জন্যে। সকলে জানে মৃত্যুর প্রায় 8 মাস আগে বিনয়বাবু তার শেষ উইল সম্পাদন করেছিলেন, আর তা আছে অ্যাটর্নি অভয় শঙ্করের কাছে। তাই সেই অজানা উইলের মর্ম জানবার জন্যে সকলেই উৎসুক। একটু পরেই প্রতীক্ষার অবসান হলো। লম্বা দোহারা চেহারা অভয় শঙ্করের মুখে অ্যাটর্নির সুলভ রুক্ষতা, কাঠিন্য, পরনে গ্যাবার্ডিনের দামি স্যুট, মুখে টোবাকো পাইপ। আসুন মিস্টার মিত্র, দরাজ গলায় বিভাস অভ্যর্থনা জানায়। অভয় শঙ্করের ডান হাতে ঝোলানো একটা বাক্স, বাঁ হাতে একখানা গ্রামাফোন রেকর্ড। বাক্সটা টেবিলের ওপর রেখে ঢাকনা খুলে তার মধ্যে থেকে তিনি একটা গ্রামাফোন বের করলেন। তারপর তাতে রেকর্ডটা ফিট করে তিনি তীর্যক দৃষ্টিতে চাইলেন সকলের মুখের দিকে। আজ আপনাকে এখানে আহ্বান জানানো হয়েছে বিনয়দার উইলের মর্মার্থ শোনাবার জন্যে, বলে উঠলেন সুবিনয় তালুকদার। কিন্তু তার পরিবর্তে আপনার হাতে একটা গ্রামাফোন। বাধা দিয়ে মিস্টার মিত্র বললেন, সাধারণ লোক যেভাবে উইল সম্পাদন করে থাকেন, আমার মক্কেল মৃত মিস্টার তালুকদার সে পদ্ধতিতে কাজ করেননি। তিনি তার বক্তব্য বহু অর্থ খরচ করে একটি গ্রামাফোন কোম্পানি থেকে রেকর্ড করিয়ে নিয়ে রেখেছিলেন। তার মৃত্যুর পূর্বে কাউকে যাতে এই রেকর্ডখানা শোনানো না হয় সে ব্যবস্থাও তিনি করেছিলেন। তার নির্দেশে আমি মৃত্যুর পর এই রেকর্ডখানা তার সমস্ত আত্মীয়দের শোনাচ্ছি। কি অদ্ভুত ব্যাপার, দাদাজি এরকম খামখেয়ালির আশ্রয় নেবেন তা আমরাও কল্পনা করতে পারিনি, বলে উঠলেন সুবিনয় তালুকদার। সত্যি এই একেবারে তো অসহ্য, বিরক্তিপূর্ণ কণ্ঠে বলে অনুলেখা।
মৃত মানুষের কণ্ঠস্বর শোনাচ্ছে ভয়াবহ কোনো ব্যাপার আমি কল্পনাই করতে পারি না। মিনতিরও দু চোখে আতঙ্কে ছায়া ফুটে ওঠে। উৎপল তার গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে, একটু ধৈর্য ধর মিনতি, এর মধ্যে ভয়ের তেমন কিছু নেই। রেকর্ডটা 2 মিনিটেই তো শেষ হয়ে যাবে। আপনি শুরু করুন মিস্টার মিত্র। অকম্পিত কণ্ঠে বিবাস বলে ওঠে। গ্রামাফোনে আর একবার দম দিয়ে মিস্টার মিত্র সাউন্ড বক্সটা রেকর্ডের উপর স্থাপন করেন। একটু পরেই বাজতে থাকে, অভয় শঙ্কর যদি তার কর্তব্য ঠিক মতো সম্পাদন করে থাকেন, তবে আত্মীয় বর্গ পরিবেষ্টিত হয়ে মৃত্যুর পার থেকে সকলকে আহ্বান জানাচ্ছি। আমি জানি আমার মৃত্যুর পর সম্পত্তি লাভের আশায় সমস্ত আত্মীয়রা এসে আমার বাড়িতে সমবেত হয়েছে, কিন্তু আমি সকলকে জানাচ্ছি আমার এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। কোনো অজ্ঞাত আততায়ী চক্রান্তে আমাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমার আত্মীয় বর্গের মধ্যেই কোনো একজন এই হত্যাকাণ্ডের নায়ক। আপনাদের সকলের সামনে বাইরে শোনা গেল প্রচন্ড পিস্তলের গর্জন। একটা আর্তচিৎকার করে অনুলেখা জ্ঞান হারালো। অভয় শঙ্কর রেকর্ড বাজানো বন্ধ করলেন। সকলে ছুটে গেল জানলার কাছে। কিন্তু কি, জানলার বাইরে পিস্তল হাতে দাঁড়িয়ে স্বয়ং রহস্যানুসন্ধানে দীপক চ্যাটার্জি। দূরে শোনা গেল একটা অপস্প্রিয়মান মোটর গাড়ির ইঞ্জিনের ক্ষীণ গর্জন। অল্পের জন্য শিকার হাতছাড়া হয়ে গেল। বিরক্তিপূর্ণ কণ্ঠে কথাটা বলতে বলতে দীপক ঘরের মধ্যে প্রবেশ করে। আসুন মিস্টার চ্যাটার্জি, সত্যি আপনার সাথে আমরা ভরসা অনেকটা পেলাম। মিনতি ধীর কণ্ঠে কথাগুলো বলে উঠল। অভয় শঙ্কর যেন দীপকের আশাতে মনে অনেকটা ভরসা পেলেন। এসব কি মারাত্মক ব্যাপার বলুন তো মিস্টার চ্যাটার্জি, কথায় কথায় শুনছি সব খুনোখুনি কাণ্ড। দীপকের ঠোঁটের আগায় রহস্যময় হাসি ফুটে ওঠে। ডোন্ট বি সো নার্ভাস মিস্টার মিত্র, দীপক বলে। আমি যখন এসে পড়েছি তখন কেউ সহজে চোখে তুলে দিতে পারবে না। আমি জানি এইমাত্র যে মহাত্মারা এই ঘরের ওপর নজর রাখবার চেষ্টা করেছিলেন, তাদের সঙ্গে এই ঘরেরই কোনো একজনের নিকট সম্পর্ক আছে। কিন্তু কে তিনি, আপনারা যে কেউ তা স্বীকার করবেন না তাও জানি। তবে ধীরে ধীরে সবই আমি বের করে ফেলব। এখন আমাদের কাজ চলুক। দীপকের স্বরে তীক্ষ্ণতা। তাহলে আমি আবার গ্রামাফোন রেকর্ড চালাতে শুরু করি? দীপকের দিকে চেয়ে মিস্টার মিত্র প্রশ্ন করেন। কিন্তু এই ধরনের অদ্ভুত গ্রামাফোন রেকর্ড কেন তৈরি করলেন মিস্টার মিত্র? দীপকের মুখে প্রশ্ন ফোটে। আমি ওকে এই বিষয়ে প্রশ্ন করিনি, তবে আমার মনে হয় ওর উদ্দেশ্যে রেকর্ড শুনলেই বোঝা যাবে। সকলে আবার এসে গ্রামাফোনের কাছে ভিড় করে। দীপকও এতক্ষণে ভালো করে গ্রামাফোনটার দিকে তাকিয়ে বলে, কই মিস্টার মিত্র, রেকর্ডটা এর ওপর থেকে কোথায় গেল? তাই তো, রেকর্ডখানা গ্রামাফোনের ওপর থেকে কে তুলে নিল? ঘরের মধ্যেই অদ্ভুত স্তব্ধতা। অতিথিরা সকলে নির্বাক, যেন একরাশ রহস্য এসে অক্টোপাসের মতো সারা ঘরখানা বেষ্টন করেছে। মুহূর্তের উত্তেজনায় আপনাদের কেউ একজন নিশ্চয়ই রেকর্ডখানা সরিয়ে ফেলেছেন, দীপক বলে। কিন্তু আমি আপনাদের অভয় দিচ্ছি, যদি এখনো ওটা ফেরত দেন তবে সব কথাই আমরা ভুলে যাব। এমনকি এর জন্যে কোনো কৈফিয়ত দিতে হবে না। দয়া করে যিনি এটা নিয়েছেন ফিরিয়ে দিন এক্ষুনি। অখণ্ড শীতলতা এসে যেন সারা ঘরখানাকে আচ্ছন্ন করে ফেলে। দীপক উত্তেজিতভাবে পায়ে ছাড়ি শুরু করে দেয়। ঘরের মধ্যে নিথর স্তব্ধতা। সেই স্তব্ধতা সমুদ্র ভেদ করে দীপক দৃঢ় স্বরে আরো একবার বলে ওঠে, এই শেষবারের মতো বলছি, রেকর্ডখানা ফিরিয়ে দিন। ওর এমন কোনো মূল্য আপনাদের কাছে নেই যে তার জন্যে এভাবে ওটাকে লুকিয়ে রাখবেন। আর যদি এটা না ফিরিয়ে দেন তবে সারা ঘর আমি তন্ন তন্ন করে কিন্তু সার্চ করতে বাধ্য হব। কেউ কোনো উত্তর দেয় না। অভয় শঙ্কর এবার মুখ খুলে বলেন, আপনি এই সারা ঘর এবার বেশ ভালো করে সার্চ করে দেখুন তো দীপক বাবু। আমি জানি আমার পিস্তলের গর্জনে সকলে যখন জানলার দিকেই দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন, সেই ফাঁকে কেউ একজন রেকর্ডখানা সরিয়েছেন, কিন্তু আমি এখনই সেটা খুঁজে বের করতে পারবো। দীপক এগিয়ে গিয়ে তন্ন তন্ন করে সারা ঘর খুঁজে দেখে। প্রতিটি টেবিল চেয়ার ইত্যাদি সরিয়ে সে হারানো রেকর্ডে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেটা পাওয়া যায় না। অবশেষে দালানে ঝোলানো বড় বড় বাঁধানো ছবিগুলির পেছনে বেশ ভালো করে দেখে, সে রেকর্ডখানা খুঁজে পায় না। তখন সে আপন মনেই বলে ওঠে, নিশ্চয়ই এ ঘরে এমন কোনো গুপ্ত জায়গা আছে যা বাইরে থেকে দেখে বোঝা যায় না। কিন্তু তেমন কোনো জায়গার কথা তো আমাদের জানা নেই দীপক বাবু, মিনতি বলে ওঠে। তোমার জানা না থাকলেও
এদের মধ্যে কারুর তা জানা থাকা বিচিত্র নয়। যাক, আমার হুকুম, দিস ইজ নট রিকোয়েস্ট বাট অর্ডার। আপনারা কেউ এ বাড়ি ছেড়ে 3 দিনের মধ্যে কোথাও যাবেন না। যদি কেউ বাড়ি ত্যাগ করে কোথাও যান, তবে ধরে নেব তিনি রেকর্ডখানি কোথাও সরিয়েছেন, আর এই ক্রাইমের সঙ্গে তার যোগাযোগ আছে। আমরা তখন পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। কেউ দীপকের এই কথার উত্তর দেয় না। মাত্র একটি মুহূর্তের মধ্যে যেন দীপক কোনো অদৃশ্য মন্ত্র বলে সারা বাড়ির সমস্ত লোকেদের তার হাতের মধ্যে এনে ফেলেছে। তাহলে এই আমার শেষ কথা, দিস ইজ মাই ফাইনাল ওয়ার্ড। অভয়শঙ্কর বাবু, আপনিও এ বাড়িতে থাকবার ব্যবস্থা। এদের সকলেরই এখানে থাকবার ব্যবস্থাই ছিল, মিনতি বলে। কেবল বাড়তির মধ্যে আপনারা দুজন, আপনারা থাকবার ব্যবস্থা আমি করছি। বোঝা যায় মিনতি দীপকের ব্যবস্থায় যথেষ্ট আনন্দিত ও নিশ্চিন্ত হয়েছে। ধীরে ধীরে নিশ্চিন্তভাবে দীপক ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কোনো রকমে দুপুরের খাওয়া শেষ হলো। সকলেই গম্ভীর ও দুশ্চিন্তাগ্রস্ত, কারো মুখে কোনো কথা নেই। দীপকের কথা মতো খাওয়া দাওয়ার পরে সকলে সমবেত হলো বৈঠকখানায়। দীপক তখন কাজের কথা শুরু করলো। বলল, আমাদের একমাত্র উদ্দেশ্য এখন রেকর্ডখানা খুঁজে বের করা। সেজন্যে আমাদের এখন এক কাজ করতে হবে। আমরা ইচ্ছা মতো বাগানে, মাঠে, বিলের পাশে, বেড়ার কিংবা বাড়ির অন্য ঘরে বসবো। এ ঘরে আমরা কেউই আসবো না। তবে যিনি রেকর্ডখানা মুহূর্তে ভুলে সরিয়েছেন, তিনি ইচ্ছা মতো এই ঘরের টেবিলের ওপর সেটা রেখে যেতে পারেন। তারপর যদি দেখা যায় রেকর্ডে উইলের কথা ছাড়া অন্য কোনো কথা নেই, তাহলে যে যার রাস্তা দেখতে পারেন। আর যিনি উইলের শর্ত অনুযায়ী সম্পত্তির মালিক হবেন, তিনিই সৌভাগ্য নিয়ে এখানে বসবাস করবেন। বিভাস প্রশ্ন করল, কতক্ষণ আমরা বাইরে ঘুরে বেড়াবো এই ঘরে না ঢুকে? চায়ের সময় পর্যন্ত, অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত। সেই সময় আমরা সকলে আবার এই ঘরেই এসে মিলিত হব। হয়তো চায়ের সময় এসে এখানে রেকর্ডখানা দেখতে পাওয়া যাবে, কিন্তু তার আগে এই ঘরের মধ্যে আসবো না আমরা কেউই। অনুরেখা আর মিনতি বলল যে তারা লাইব্রেরি ঘরে বসে বই পড়বে। বিভাস অভয় শঙ্করবাবুর সঙ্গে লুডু খেলতে স্বীকৃত হলো। বাগানে বেতে চেয়ারে বসে সুবিনয়বাবু বললেন যে তিনি কিছুক্ষণ খেলা দেখবেন, তারপর নদীর ধারে বেড়াবেন। বাগানের শেষের দিকে কলঙ্কিনীর বিলের একটা অংশ, সেটা গিয়ে একটা বাঁক নিয়ে নদীর সঙ্গে মিশেছে। পাড়ে ছিল দুটো ছোট নৌকা বাঁধা। উৎপলা দীপক সেই নৌকায় চড়ে নদীর বুকে প্রতিযোগিতা করবে স্থির করলো, কিন্তু রেস শেষ করে 5টার মধ্যে তাদের ফিরতে হবে। বিলের ধারে যেখানে নৌকা বাঁধা, তার কিনারায় একটি কাঠের ঘর, তার মধ্যে দাঁড় আর নৌকার মন্য সব সরঞ্জাম থাকে। আগে এখানে একজন লোক চাকরি করত, এখন কেউ থাকে না। কলঙ্কিনীর বিল থেকে একটা অংশ বেরিয়ে হানাবাড়ির পাশ ঘেঁষে চলে গেছে। বাগান আর মাঠ পেরিয়ে দুজনে বিলের দিকে চলেছিল। হঠাৎ উৎপল দীপকের দিকে চেয়ে প্রশ্ন করল, আপনি তখন এ ধার দিয়েই বাড়ির দিকে এগিয়েছিলেন না, তাই না দীপক বাবু? হ্যাঁ, এমন সময় দেখলাম বাড়ির সামনে একখানা গাড়ি দাঁড়িয়ে, আর একজন লোক আপনাদের ঘরের ওই জানালার নিচে দাঁড়িয়ে আড়ি পেতে কি যেন শুনছিল। তারপর আমি এগিয়ে যেতেই আমার পায়ের শব্দ পেয়ে লোকটি এক ছুটে গাড়িতে উঠে বসলো, আর গাড়ির মধ্যে বসে থাকায় ড্রাইভার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বশ্বাসে গাড়ি ছেড়ে দিল। আমি তখন বাধ্য হয়ে পিস্তল বের করে ফায়ার করলাম, বাট ইট ওয়াজ টু লেট। আমার গুলি রাখবার আগেই তারা সরে পড়ল। কথায় কথায় দুজনে এগিয়ে এসেছিল। এবার দুজনে একসঙ্গে নৌকায় উঠে বসলো। রেস খেলা শুরু হলো। দুজনেই সমান পটু। দীপক ভেবেছিল সহজেই উৎপলকে পরাজিত করতে পারবে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল কেউ কারো চেয়ে কম নয়। একবার দীপক এক হাত আগে, তারপরেই দেখা যায় উৎপল এগিয়ে চলেছে। প্রায় 20 মিনিট পরে খেয়াল হলো কেউ কাউকে হারাতে পারছে না বটে, কিন্তু দুজনেই পরস্পরকে পরাজিত করার নেশায় একটা জিনিস লক্ষ্য করেনি। তা হচ্ছে তারা প্রায় নদীর মাঝামাঝি এসে পড়েছে, আর আকাশ ইতিমধ্যেই ঘন মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। একটু পরেই হয়তো প্রবল বেগে পবন দেবে লীলা খেলা শুরু হয়ে যাবে। দীপক বলল, নৌকা ফিরিয়ে নাও উৎপল। হ্যাঁ হ্যাঁ, এবার শুরু হবে সত্যিকারের প্রতিযোগিতা, কে আগে ফিরে যেতে পারে। একটু পরেই কথা শেষ হয় না, এলোমেলো দমকা হাওয়া অমঙ্গলের আভাস জানিয়ে দেয়। দুজনে দ্রুত নৌকা ফিরিয়ে নিয়ে চলল। এত তাড়াতাড়ি তো আর ফেরা যাবে না, তার চেয়ে চলুন তীরে গিয়ে এবার হানাবাড়িতে আশ্রয় নিই। প্রবল বেগে বর্ষণ শুরু হয়ে গেছে। দীপক তাই উৎপলের প্রস্তাবে অমত করল না। দুজনে দ্রুত নৌকা চালিয়ে তীরে এসে ভেড়ালো। ছুটতে ছুটতে উৎপল বলল, শিগগির ওই হানাবাড়িটাতেই চলুন।
দুজনে হানাবাড়ির দরজা ঠেলে যখন ভেতরে ঢুকলো তখন প্রবল বেগে ঝড় বইতে শুরু করেছে। গাছের মাথায় মাথায় ঠোকাঠুকি, হানাহানি, পবনদেবের ক্রুদ্ধ নিঃশ্বাস বয়ে চলেছে। নদীর ঢেউগুলি তীরের ওপরে অস্ফুট আর্তনাদে আছড়ে পড়েছে। খুব সময় মতো এসে পড়ে গেছে, বলল উৎপল। দীপক কোনো উত্তর না দিয়ে চারদিকে চাইতে লাগলো। কিছু অন্ধকারে ভালো মতো দেখা যায় না। দীপক উৎপলের দিকে চেয়ে প্রশ্ন করলো, এর আগে তুমি এখানে এসেছো উৎপল? হ্যাঁ, এই দু একবার। আচ্ছা, এর এদিকে কোন ঘর আছে? আছে বটে, তবে তার অবস্থা ইচ্ছে অনেক বেশি খারাপ। তবে এক কাজ করা যাক, এই লোহার ঘোরানো যে সিঁড়িটা ওপরে উঠে গেছে সেটা কোথায় গিয়ে শেষ হয়েছে দেখা যাক। একেবারে বাড়ির ছাদে, সেখান থেকে সারা শহরটাই দেখা যায়। এর চেয়ে উঁচু ছাদ এই শহরে কোথাও নেই। তুমি উঠেছো কখনো? হ্যাঁ, দুবার। তবে চলো আজ একবার ওঠা যাক। আমি দেখেছি, আপনি দেখে আসুন, আমি এখানেই দাঁড়াচ্ছি। আচ্ছা, আমি একবার দেখেই চলে আসছি। বলতে বলতে দীপক নিশ্চিন্ত মনে ঘোরানো সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। নিচে উৎপল দাঁড়িয়ে রইল চুপচাপ। উৎপলের মনের মধ্যে নতুন একটা চিন্তার ঢেউ বইতে থাকে। দীপকের জন্যে আজ মিনতির এত বিপদ। দীপকের জন্যই আজ হয়তো মিনতি বিনয় তালুকদারের হত্যার জন্য অভিযুক্ত হতে পারে। উৎপলের নিশ্চিত ধারণা, দীপক বোধহয় এ ব্যাপারে মিনতিকেই সন্দেহ করে। এ বাড়ির প্রতিটি অংশ উৎপলের বেশ ভালোভাবে চেনা। ইচ্ছা করলে সে অনেক কিছুই করতে পারে। এর আগে বহুবার সে হানাবাড়িতে এসেছে, ঘুরে ফিরে বেরিয়েছে এখানে। সিঁড়ির ঠিক নিচে একটা লোহার পাত, তার এক কোণে একটা শিকল। উৎপল চট করে শিকলটি খুলে ফেলে, তারপর ধীরে ধীরে লোহার পাতটি টেনে সরিয়ে দেয়। একটা মস্ত বড় গহ্বর দেখা দেয় সেখানে। হয়তো পুরনো দিনে নিরাপদে লুকিয়ে থাকবার জন্যেই এটার সৃষ্টি হয়েছিল। গহ্বরের মুখে একটা দড়ির মই। উৎপল টেনে দড়ির মইটা ওপরে তুলে নেয়। ঘরের দরজা বন্ধ, নিশ্ছিদ্র অন্ধকারে চারদিকে সমাচ্ছন্ন। উৎপল এক পাশে সরে দাঁড়ায়। একটু পরে দীপকের পায়ের শব্দ শোনা যায়। দীপক সিঁড়ি দিয়ে নেমে আসছে। উৎপল নিঃশব্দে প্রতীক্ষা করতে থাকে। তারপরে দীপক পা ফেলে একটা শূন্যের মধ্যে। অস্ফুট আর্তচিৎকার করে দীপক গহ্বরের মধ্যে পড়ে যায়। দ্রুত হাতে উৎপল লোহার পাতা সরিয়ে দেয়। দীপক নিচে থেকে চিৎকার করতে থাকে, উৎপল! সেই চিৎকারে কোনো কান দেয় না উৎপল। দ্রুত পায়ে সে ঘর থেকে বেরিয়ে আসে। হানাবাড়ির বাইরে এসে সে চারিদিকে দেখে একবার। উৎপল নিশ্চিন্ত হয়। তারপর পায়ে পায়ে যায় বাড়ির দিকে। তার সারা শরীর তখন ঘামে ভিজে উঠেছে। উত্তেজনায় পা দুটো কাঁপছে। শুনছেন স্বপন কুমারের লেখা উপন্যাস ছদ্মবেশী। এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিন। বৃষ্টি থেমে গেছে। এখন বাতাস বইছে জোরে। জল বাতাসের কান্নায় প্রকৃতি দেবী বিষণ্ণ, বিধুরা। দ্রুত পায়ে মাঠ পার হয়ে উৎপল এগিয়ে চলেছে। 4টে বেজে গেছে অনেকক্ষণ। হয়তো তারা সকলে একত্র হয়ে দীপকের জন্যে উদ্বিগ্ন মনে প্রতীক্ষা করে চলেছে। হয়তো রেকর্ডখানা এতক্ষণে খুঁজে পাওয়া গেছে। গোলমাল বোধ হয় সব মিটে গেছে। তাহলে সে এখন সেখানে গিয়ে কি বলবে? দুজনে একত্রে নৌকা বাইতে গিয়েছিল, এখন সে একা ফিরছে। দীপক কোথায় গেল? এই প্রশ্ন যদি সকলে করে তাহলে তার উত্তর দেবে সে কিভাবে? উৎপল বাড়ির কাছে এলো। সামনের গেট দিয়ে না গিয়ে সে পেছন দিকের দরজা দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। সোজা গিয়ে উপস্থিত হলো মিনতির ঘরে। মিনতির ঘর ভেতর থেকে বন্ধ। উৎপল পরপর দুবার দরজায় টোকা মারল। কে? ভেতর থেকে মিনতি প্রশ্ন করে। আমি উৎপল। দরজা খুলে মিনতি বেরিয়ে এলো, কিন্তু হঠাৎ উৎপলের মুখের দিকে চেয়েই সে যেন বিস্ময় হতভম্ব হয়ে গেল। এই কি চেয়ার হয়েছে উৎপলের? দু চোখের কঠিন রুক্ষতার ছাপ। অপরিসীম আতঙ্কে সে যেন বিহল, নিষ্পন্দ। উৎপল যেন অন্য কোনো মানুষে পরিণত হয়েছে। কি হয়েছে তোমার? এইরকম করছো কেন? উৎপলের দিকে চেয়ে মিনতি প্রশ্ন করে। অস্বাভাবিক গম্ভীর কণ্ঠে উৎপল বলে, না না, কই কিছুই তো হয়নি আমার। নিশ্চয়ই হয়েছে। তোমার হাত পা কাঁপছে, তোমার চোখ মুখ যেন কেমন বিষণ্ণ দেখাচ্ছে। তোমার এরকম চেহারা এর আগে তো কখনো দেখিনি আমি। হঠাৎ উৎপল যেন গভীর আবেগে ভেঙে পড়ে। দ্রুত কণ্ঠে সে বলে ওঠে, মিনতি চলো, আমরা এখন এখান থেকে চলে যাই। এইখানে আর একটা মুহূর্ত থাকতে ভালো লাগছে না আমার। মিনতি অবাক হয়ে উৎপলের মুখের দিকে চেয়ে প্রশ্ন করে, এখান থেকে পালাবে? কিন্তু তুমি এতক্ষণ কোথায় ছিলে?
জামা কাপড় ভিজে একসে হয়ে গেছে। আর দীপক বাবু তোমার সঙ্গে ছিলেন, তিনি বা কোথায় গেলেন? উৎপল সজোরে বলে ওঠে, তিনি যেখানেই থাকুন না কেন তার কথা ভাববার দরকার নেই আমাদের। তাকে কেউ কখনো বিপদে ফেলতে পারে না। শোনো মিনতি, আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে তোমার? মনে হচ্ছে যে একটা মারাত্মক ব্যাপার এই বাড়িতে ঘটে গেছে। মানে সেই রহস্যজনক মৃত্যুর মূলে তুমি আছো, আর তুমি তাই এতটা ভয় পেয়ে গেছো। কিন্তু কি বলতে চাও তুমি? দৃঢ় কণ্ঠে মিনতি বলে, তার মৃত্যুর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে নাকি? সত্যি বলছি, আমি কিছুই জানি না। আমি নিজে কিছু করিনি। মিনতির কণ্ঠস্বর কান্নায় ভেঙে পড়ে। চুপ করো মিনতি, একটু ধৈর্য ধরো, ভয় পেও না, আমি আছি তোমার কাছে। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। আমি বুঝতে পারছি যে করেই হোক তুমি ভয় পেয়েছো, তাই আমি চাই তোমাকে এখান থেকে নিয়ে যেতে, দূরে, অনেক দূরে। সেখানে দীপকবাবু ও পুলিশের কোনো লোক এতটুকু নাগাল পাবে না। তার কথা শুনে মিনতি মুখ তুলে চেয়ে রইল। ঠোঁটের কোণে তার বর্ষণ ক্ষান্ত দিনের সূর্যের মতো এক টুকরো হাসি উকি দিল। উৎপল প্রশ্ন করে, প্রকৃত ব্যাপার কি হয়েছে আমাকে খুলে বলো মিনতি। আমাকে তুমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারো। তুমি যা ভাবছো তা নয়, খুন আমি করিনি, তবে তার মৃত্যুর জন্যে হয়তো আমি দায়ী। সে কি কথা? সবকিছু খুলে বলো মিনতি, আমাকে আর এইভাবে কষ্ট দিও না অনর্থক। বলবো, সব কথাই বলবো তোমার কাছে, কিন্তু তার আগে বলো, তুমি কোথায় ছিলে? দীপকবাবু কোথায় গেছেন? উৎপল বলে ওঠে, তিনি যেখানে থাকুন, তিনি যেখানে থাকুন তা নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই আমাদের। তিনি পুলিশের গুপ্তচর, তাকে বিশ্বাস করতে পারি না আমরা, কিছুতেই না। মিনতি দৃঢ় চোখ তুলে সোজা উৎপলের মুখে দিয়ে তাকায়, তারপর বলে, তুমি জানো না তিনি আমাকে কতটা স্নেহ করেন। তিনি আছেন বলেই সাহসে বুক পেতে আমি এ বাড়িতে অপেক্ষা করতে পারছি। উৎপল কোনো কথা বলে না। মিনতি বলে ওঠে, কলঙ্কি বোঝা নিয়ে এ বাড়ি ছেড়ে যেতে পারবো না আমি, কিছুতেই না। মিথ্যা সন্দেহ আমাদের অপরাধী করে রাখবে। দীপক বাবু সত্য শান্তি, তিনি নিশ্চয়ই প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে পারবেন। তাই আমিও এখনো এই বাড়িতে থাকতে সাহসী হয়েছি। উৎপল বলে, কিন্তু পুলিশের গুপ্তচরের ওপর বিশ্বাস করা তোমার উচিত নয় মিনতি। আমি বুঝবো কোনটা উচিত কোনটা না। সত্যি কথা বলো, দীপকবাবু কোথায় গেছেন? উৎপলের চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় ফুটে ওঠে, কেমন যেন একটা অসহায়তার ছায়া। বলবি না? আমি বলতে পারবো না মিনতি, না না, এই প্রশ্ন করো না আমাকে। তবে তুমি নিশ্চয়ই তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছো। হ্যাঁ, আমি তাকে হানাবাড়ির ঘরে আটকে রেখেছি। সে কি? সেখানে একটু পরে জোয়ার এলে নদীর জল ঢুকবে, সর্বনাশ করেছো তুমি। এতক্ষণে হয়তো। কথা না বলে মিনতি ঘর থেকে বেরিয়ে আসে। কোথায় যাচ্ছ মিনতি? উৎপল প্রশ্ন করে। হানা বাড়িতে। সে কি? সেখানে এখন গেলে সব সন্দেহ আমাদের উপর পড়বে। তা পড়ুক, তবে দীপকবাবু বিপদে পড়বেন আর আমি তাকে সাহায্য করতে পারবো না, তা আমি হতে দেবো না আমি। মিনতি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে ছুটে চলে গেল। উৎপল চলে তার সঙ্গে সঙ্গে। একটু পরেই দুজনে এসে হানাবাড়িতে উপস্থিত হয়, কিন্তু তখন জোয়ারের জল কলঙ্কিনীর বিল ছাপিয়ে হানাবাড়ির গহ্বরকে ভরিয়ে তুলেছে। দীপকবাবু, দীপকবাবু! আর্তচিৎকার করে ওঠে মিনতি। কোনো উত্তর নেই। দীপকবাবু! উৎপলও চিৎকার করে, তারপর অসহায় ছোট্ট শিশুর মতো বসে পড়ে মাটির ওপর। তুমি দীপকবাবুর মৃত্যুর জন্য দায়ী উৎপল। মিনতি সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। এখন কি করবে? উৎপল কোনো উত্তর দিতে পারে না। তার দেহ মন অজস্র পরিশ্রম আর উত্তেজনায় ক্লান্ত অবসন্ন। বাইরের শো শো শব্দে আর এক ঝলক ঠান্ডা হাওয়া বয়ে যায়। বেশিক্ষণ বই পড়তে অনুলেখার ভালো লাগলো না। অন্যমনস্কভাবে সে বাইরের বাগানে পায়চারি করতে থাকে। একটু আগে বৃষ্টি শুরু হয়েছে, এখন ঝড় বইছে মাঝে মাঝে। 2-4 ফোঁটা জল পড়ছে টপ টপ করে। ঘুরতে ঘুরতে সে কলঙ্কিনীর বিলের কাছে এসে পড়ে। বাগানের ঘনপল্লব গাছগুলো আকাশের দিকে চেয়ে ঊর্ধ্ববাহু হয়ে দাঁড়িয়ে। অদূরে কলঙ্কিনীর বিলকে ছাপিয়ে উপচে পড়ছে নদীর জল। বিরাট একটা অতৃপ্ত প্রেতাত্মার মতো তার পাশে হানাবাড়িটা দাঁড়িয়ে আছে একটা সুকঠোর গাম্ভীর্য নিয়ে। অনুলেখার মনে চিন্তার প্রবাহ। অপহৃত রেকর্ডখানা কোথায়? সত্যি কি ওর মধ্যে কোনো গুরুতর কিছু লিপিবদ্ধ আছে? জোরে বৃষ্টি শুরু হলো। অনুলেখা আর বেড়াতে পারল না। এবার তাকে বৃষ্টির জলে ভিজতে হবে। সামনেই নৌকার দ্বার ইত্যাদি রাখবার ঘর। অনুলেখা সেখানে গিয়ে আশ্রয় নিল। বহুদূরে হানাবাড়ির দিকে দুজনকে ছুটে যেতে দেখা গেল। দূরত্ব অনেকটা হলেও তাদের চিনতে কষ্ট হলো না অনুলেখার। একজন দীপক, অন্যজন উৎপল।
অনুলেখার মনে আবার চিন্তার প্রবাহ বইতে শুরু করল। অত্যন্ত চালাক লোক দীপক, তীক্ষ্ণ ধীর। ইতিমধ্যেই হয়তো কত কিছু চিন্তা করতে শুরু করেছে সে। একটু পরে বৃষ্টি থামল। হানাবাড়ি থেকে একজনকে বেরিয়ে আসতে দেখা গেল। তাকে চিনতে অনুলেখার অসুবিধা হলো না। উৎপল একা একা ছুটতে ছুটতে বেরিয়ে এলো। তার মুখে চোখে কেমন যেন আতঙ্কের ছায়া, ব্যস্ত সমস্ত ভাব। কিন্তু কেন? ছুটতে ছুটতে বাড়ির দিকে এগিয়ে গেল উৎপল। তার সমস্ত গতিবিধি কেমন যেন সন্দেহপূর্ণ বলে মনে হলো অনুলেখার। ব্যাপারটা কি ঘটলো তা দেখা দরকার। দ্রুত পায়ে অনুলেখা এগিয়ে চলল হানাবাড়ির দিকে। হানাবাড়ির সামনে ঘরখানা অন্ধকারাচ্ছন্ন। সোজা ওপরে উঠে গেছে লোহার ঘোরানো সিঁড়ি। তার ঠিক নিচে কেমন যেন একটা শব্দ শোনা যাচ্ছে। অনুলেখা সজোরে ডাক দিল, দীপক বাবু, দীপক বাবু, দীপক বাবু। কোনো উত্তর নেই। সারা বাড়ি জুড়ে একটা প্রতিধ্বনি ভেসে এলো শুধু। অনুলেখা ভালো করে চারিদিকে চেয়ে দেখে। ঠিক পায়ের নিচে শোনা যায় একটা ঢক ঢক শব্দ। কি? অনুলেখা ভালো করে তাকায়। তার ঠিক পায়ের নিচে একটা লোহার ঢাকনা। এক কোণে সেটা একটা লোহার শিকল দিয়ে আটা। অনুলেখা বিস্মিত, হতভম্ব। এ কি অদ্ভুত অবস্থার সম্মুখীন হয়েছে সে। কিন্তু একটু পরই তার সাহস ফিরে আসে। সে শিকলটা খুলে ফেলে, সজোরে টেনে লোহার ঢাকনাটা খুলে ফেলে। সেখানে দেখা যায় বিরাট একটা গহ্বর। কে? অনুলেখা সজোরে প্রশ্ন করে, আমি দীপক চ্যাটার্জি। আনি, আপনি ওখানে কি করে গেলেন? আচমকা পড়ে গেছি, কিন্তু এখন তো উঠতে পারছি না। ঢাকনা ঠেলছিলেন কেমন করে? এখানে একটা ছোট্ট ঝাঁপের লাঠি আছে, সেটা দিয়ে কড়িতে ঘা মারছিলাম আপনার দৃষ্টি আকর্ষণে আসায়। কিন্তু এখন আপনাকে ওঠাই কেমন করে? কার সাহায্যে? হঠাৎ জড়ো করা দড়ির মইটা অনুলেখার দৃষ্টি আকর্ষণ করে। সে সজোরে বলে ওঠে, পেয়েছি দীপকবাবু, পেয়েছি। কি পেলেন? আপনার স্বর্গে ওঠা সিঁড়ি। সেটা কি জিনিস? এই দেখুন। অনুলেখা দড়ির মইটা সজোরে ফেলে দেয় সুরঙ্গ পানে। ঠিক সোজা দীপকের সামনে এসে মইটা পড়ে। সামান্য চেষ্টা দীপক মই পেয়ে সোজা ওপরে উঠে আসে। গহ্বর থেকে বেরিয়ে দীপক অনুলেখার সঙ্গে বাড়ির পথ ধরে। অনুলেখা দীপকের দিকে চেয়ে প্রশ্ন করে, হঠাৎ গর্তের মধ্যে পড়লেন কেমন করে? সে আর বলবেন না মিস, আমার মতো লোকের কি আর অত অসাবধানী হলে চলে? আমি বুঝতেই পারিনি হঠাৎ আমাকে এভাবে বিপন্ন হতে হবে। দীপক চ্যাটার্জির মতো লোকের এমন ভুল আশ্চর্য ব্যাপার। এটা কি সত্যি আপনার ভুল? অনুলেখা দীপকের দিকে তীর্যক চেয়ে ভ্রু কোচকায়। তাছাড়া আর কি বলবো? হ্যাঁ নিশ্চয়ই, তাতে আমার আপত্তি কি আছে? উৎপল হঠাৎ এই বাড়ি ছেড়ে পালিয়ে গেল কেন? তা আমি কি জানি, হয়তো ঝড় বৃষ্টি দেখে বেচারার মন খারাপ করেছিল, তাই। আর তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পতন? হ্যাঁ, ঘটনাটা এমনই আকস্মিক বটে। দীপক প্রাণ খোলা হাসিতে মুখর হয়ে ওঠে। বুঝেছি, আমার জিজ্ঞাসা করাই ভুল হয়েছিল। কি বুঝলেন? না কিছু না। অনুলেখা দেখলো আসল কথা দীপকের কাছ থেকে বের করা প্রায় অসম্ভব। সে তাই একটু থেমে বলল, আমি আপনাকে একটা কথা বলতে চাই মিস্টার চ্যাটার্জি। হ্যাঁ বলুন। একটা কথা আমি আপনার কাছে স্বীকার করছি, গ্রামাফোন রেকর্ডটা আমিই চুরি করেছিলাম। আশ্চর্য। হ্যাঁ, বিশ্বাস করুন। কিন্তু কেন? আমার ধারণা মিনতি এর সঙ্গে জড়িত। তার মতো মেয়ে পাছে এত বড় একটা ব্যাপারে জড়িয়ে পড়ে, তাই। কিন্তু তা নয় মিস, অত্যন্ত ভুল করেছেন আপনি। যাক, সেটা রাখলেন কোথায়? যখন আপনার গুলির শব্দ পেয়ে সকলে জড়ো হন, তখন আমি বাধ্য হলাম সেই সুযোগ গ্রহণ করতে। আমি চট করে রেকর্ডটা তুলে রাখলাম চেয়ারের ঢাকনার তলায়। তারপর ভাবলাম দুপুরে ওটা ফিরিয়ে দেবো, কিন্তু খুঁজতে গিয়ে দেখি সেটা ওখানে নেই। তাহলে চোরের ওপর বাটপাড়ি হয়েছে বলুন? হ্যাঁ ঠিক তাই, কিন্তু আশ্চর্য, আমি শুধু ভাবছি কি সেই লোক যার কাছে আমার এই কাজ ধরা পড়েছিল এবং সে ঠিক সুযোগ মতো। দীপক নীরব। চিন্তার পর চিন্তা এসে তাকে গ্রাস করতে থাকে। ধীর কণ্ঠে অনুলেখা বলে, মিস্টার চ্যাটার্জি, আমার যা বলার বললাম। আমি চেয়েছিলাম যাতে মেয়েটা মিথ্যা না বিপন্ন হয় সেই ব্যবস্থা করতে, কিন্তু তাতে যে এতটা গোলমাল হতে পারে তা জানলে। একটু থেমে অনুলেখা বলে, কিন্তু এখন এই ভয়ঙ্কর বাড়িতে ফিরে যেতে আমার আর ইচ্ছে করছে না মিস্টার চ্যাটার্জি। ওখানে ফিরে যাওয়া কি আমার একান্তই প্রয়োজনীয়? আপনি জানেন না ওখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আপনার যা জানা আছে সবই আমাকে বলেছেন। কাজেই আপনার কাজ শেষ হয়েছে অনুলেখা দেবী। আপনিও বাড়ি ছেড়ে যেতে পারেন, কিন্তু একটা শর্ত মানতে হবে আপনাকে। কি শর্ত? এই শহর ছেড়ে যেতে পারবেন না আপাতত। কদিনের জন্য? 3-4 দিন অন্তত। বেশ, আপনার সত্যি রাজি। আমার এক বান্ধবীর বাড়ি আছে এই শহরেই, সেখানে 3-4 দিনের জন্য আশ্রয় পাবো নিশ্চয়ই।
আপনাকে প্রয়োজন হলে খবর দেব। নিশ্চয়ই, আপনার কাজে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করবো মিস্টার চ্যাটার্জি। আপনি কি এখনো যেতে চান? হ্যাঁ, যত সত্তর হয়। আচ্ছা, তাহলে নমস্কার জানাচ্ছি, আপনি যেতে পারেন। নমস্কার। অনুলেখা বলে ওঠে সজোরে। দীপক একা বাড়ির দিকে পা বাড়ায়। দীপক ভাবতে ভাবতে চলেছিল। সত্যই ঘটনাচক্রের জটিলতা আশ্চর্যভাবে বেড়ে গেছে যেন। অনুলেখা, মিনতি, উৎপল, সুবিনয় থেকে আরম্ভ করে প্রত্যেকেই এমন কিছু না কিছু কাজ করেছে যে তার ওপরেই এই হত্যার দায় চাপানো চলে। কিন্তু আসল হত্যাকারীকে? অনুলেখা রেকর্ড সরালো কেন? সে কি শুধু মিনতিকে বাঁচাবার জন্যে? না অনুলেখা কাউকে মনে মনে ভালোবাসে, আবার সেই হয়তো হত্যাকারী? আবার এদিকে চোরের ওপর বাটপাড়ি কে করলো? যেই এ কাজ করুক না কেন, তাকে ইচ্ছে করলেই দীপক একটা চালিয়ে ধরে ফেলতে পারে। কিন্তু যে লোক রেকর্ডটা সরালো সেই যে আসল হত্যাকারী তা প্রমাণ হয় না, কারণ এ কেসে প্রত্যেকেই অন্য একজনকে হত্যাকারী বলে সন্দেহ করতে শুরু করেছে। তাছাড়া নিকট আত্মীয় বলে কেউ হয়তো অন্যকে বাঁচাবার জন্যও চেষ্টা করতে পারে। এক্ষেত্রে চিন্তাসূত্র কেটে যায়। থম থম থম, ঝোপ জঙ্গল নড়ে উঠল যেন। কে কে ওখানে? দীপক গর্জে ওঠে। উত্তর নেই। দীপক এগোতে যায়, কিন্তু তার আগেই একটা হাত বেরিয়ে আসে ঝোপের ভেতর থেকে, হাতে উদ্যত পিস্তল। মুহূর্তের মধ্যে দীপক শুয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে পিস্তল গর্জন করে ওঠে। শোয়া অবস্থাতে দীপক একটা পাথর কুড়িয়ে ঝোপ লক্ষ্য করে ছড়ে। দেখা যায় সর্বাঙ্গে কালো পোশাক পরা একটি লোক ছুটে চলেছে ঝোপ জঙ্গল ভেদ করে ঊর্ধ্বশ্বাসে। দীপক বুঝতে পারে এই অবস্থায় ওর পেছনে ধাওয়া করা বুদ্ধিমানের পরিচয় নয়, কারণ সে পিস্তলটা বাড়িতে ফেলে এসেছে। দীপক তাই বাধ্য হয়ে চুপ করে দাঁড়িয়ে পড়ে। ক্ষোভে দুঃখে যেন হামড়াতে ইচ্ছে করে দীপকের। কত বড় মারাত্মক ভুল সে করেছে নিজের পিস্তলটা সঙ্গে না এনে। ওটা আনলে হয়তো হত্যা রহস্যের একটা কিনারা এখনই হয়ে যেত। লোকটি দৃষ্টির অন্তরালে অদৃশ্য হয়ে যায়। দীপক তখন এগিয়ে গিয়ে ঝোপ জঙ্গলগুলি ভালো করে পরীক্ষা করে দেখতে থাকে। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি খুব কম হলেও মাটিটা বেশ একটু ভিজে উঠেছে। ভালো করে খুঁজে দেখে দীপক নরম মাটিতে পায়ের কোনো ছাপ মেলে কিনা। হ্যাঁ, কয়েকটা স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে বটে, কিন্তু খালি পা নয়। মনে হয় রবার শোল দেওয়া জুতো পরে কেউ এখানে এসে দাঁড়িয়েছিল। খুব বেশিক্ষণ অবশ্য দাঁড়ায়নি, তারপর ছুটে পালিয়ে গেছে। দীপক মনে মনে চিন্তা করে, না আজ পর্যন্ত ও বাড়ির কাউকে সেই রবার শোল জুতো পরতে দেখেনি, তাহলে আজকের জন্যে ইচ্ছে করেই অন্য জুতো পরে এসেছিল সে। দীপক দেখে ঝোপের মধ্যে একটা কাগজ ভাঁজ করা অবস্থায় পড়ে আছে। কৌতূহলী দীপক সেটা তুলে দেখে। সেটা একটা চিঠি, তাতে লেখা, গোয়েন্দা দীপক চ্যাটার্জি, এই যাত্রা আমাদের আক্রমণ থেকে যদি বেঁচে যাও তবে তোমাকে উদ্দেশ্য করে এই চিঠি লেখা হচ্ছে। শোনো দীপক চ্যাটার্জি, আমরা চাই না আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো বাইরের লোক এসে মাথা গলায়, তাই বুদ্ধিমানের মতো তোমাকে এই কেস থেকে সরে দাঁড়াতে নির্দেশ দিচ্ছি। আর যদি আমাদের নির্দেশ না মানো তবে অদূর ভবিষ্যতে তোমার শোচনীয় পরিণাম ঘটবে। এটি জনৈক বন্ধু। চিঠিটা আর একবার ভালো করে পড়ে দীপক পকেটে রেখে দেয়। তারপর বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। এই ধরনের জটিল সমস্যার সামনে দীপককে জীবনে বহুবার পড়তে হয়েছে, তাই এতে বিভ্রান্ত হলে চলবে না তার। কিন্তু সমস্যা ক্রমশই পেঁচানো আকার ধারণ করে চলেছে। ক্রমেই পাক খেয়ে জটিল হয়ে উঠেছে। তার কথা মতো ঠিক 4টের সময় সুবিনয়বাবু এবং অ্যাটর্নি অভয় শঙ্কর এসে মৃত বিনয়বাবুর ঘরে সমবেত হয়েছেন। অন্য কাউকে সেখানে দেখা গেল না। দীপককে দেখেই সুবিনয়বাবু এবং অভয় শঙ্কর দুজনে একসঙ্গে উঠে দাঁড়িয়ে উত্তেজিতভাবে কি যেন বলতে গেলেন। দীপক হাত নেড়ে বলল, দুজনে একসঙ্গে নয়, একজন একজন করে বলুন। অভয় শঙ্কর বাবু, আপনি আগে বলুন। অভয় শঙ্কর বাবু উঠে দাঁড়িয়ে বললেন, আমরা এসে দেখি এই খামখানা রয়েছে এই টেবিলের ওপরে। দীপক খামের ওপর তার নাম দেখে বলল, এ তো আমার চিঠি দেখছি, কিন্তু আর সবাই কোথায় গেলেন? সুবিনয়বাবু বললেন, বোধহয় সকলেই পালিয়েছে, যত সব কাপুরুষের দল। না, আমার তা মনে হয় না। সকলে পালাবেন কেন? অনুরেখা দেবী আমার কাছে সব কথা স্বীকার করে অনুমতি নিয়ে তার এক বান্ধবীর কাছে গেছেন। কি কি স্বীকার করেছে সে? বিশেষ কিছু নয়, সামান্যই। কিন্তু আর সকলে কোথায়? উৎপল? উৎপল তো আপনার সঙ্গে নদীতে দাঁড় টানতে গেল। কিন্তু সে কোথায় গেল তা ঠিক বলতে পারবো না। বৃষ্টি আসাতে আমরা যে যেদিকে পারলাম পালিয়ে আত্মরক্ষা করতে বাধ্য হলাম।
আচ্ছা, মিনতি কোথায়? এই বোধহয় ওপরের ঘরে। আর বিভাস? ও, আপনার হাতে যে চিঠিটা আছে ওটা তো বিভাসের লেখা। ও তাই নাকি? দেখি তিনি হঠাৎ নাটকীয়ভাবে চিঠি লিখলেন কেন? দীপক চিঠিখানা ছিঁড়ে পড়তে শুরু করলো। ছোট্ট একটা চিঠি, তাতে লেখা ছিল, দীপক বাবু, আপনার কাছে আমারই শেষ অনুরোধ, দয়া করে আপনি যেন বেশ মনোযোগ দিয়ে চিঠিখানা পড়েন। আমি জানি আমি ঘোর পাপী, অপরাধী, তবু যেন আপনি আমার সব কাজকে এতটুকু ক্ষমার চোখে দেখতে চেষ্টা করেন। আমি বিভাস তালুকদার। 28 বছর আগে কোন এক অশুভক্ষণে পৃথিবীর বুকে আমি পা দিয়েছিলাম জানি না। ছেলেবেলা থেকে আমি বিলাসী, কাজকর্মে বিমুখ, অলস। আমার পিতামাতার সঞ্চিত কিছু টাকা নিয়ে প্রথম যৌবনটা বেশ আনন্দেই কাটালাম আমি। যৌবনের আরম্ভের সাথে সাথেই বাবা মা দেয়া সেই সমস্ত টাকা আমি হারিয়ে ফেললাম। উচ্ছৃঙ্খল জীবনের প্রচুর খরচপত্র বহন করবার জন্য চাই প্রচুর অর্থ। ঠিক এই সময় বাধ্য হয়ে আমি আমার ধনী কাকার কাছে সামান্য কিছু টাকা চাই সাহায্যের আশায়, কিন্তু তিনি আমাকে সাহায্য করতে প্রথমে রাজি হননি। তারপর অনেক সাদাসিধে করার পর তিনি রাজি হয়েছিলেন এবং 100 টাকার চেক আমায় দিয়েছিলেন। আমার টাকার দরকার তখন খুব ছিল, তাই সামান্য বদল করে কাকার ব্যাংক ব্যালেন্স থেকে 1000 টাকা উঠিয়ে নিয়েছিলাম। কাকা এই কথা জানতে পেরে অত্যন্ত রেগে গেছিল। তিনি আমাকে পুলিশে দেবেন বলে ভয় দেখান। আমি অনেক সাদাসিধে করায় তিনি আমাকে 1 সপ্তাহের জন্য সময় দেন। এই সময়ের মধ্যে তার টাকা ফিরিয়ে দিলে তিনি আর কিছু করবেন না, না হলে তিনি আমাকে জেলে দেবেন। ভাবতে ভাবতে আমার মাথা গরম হয়ে গেল। কাকাকে পৃথিবী থেকে সরাতেই হবে, তাকে হত্যা করতে মনস্থ করলাম। সেই ঝড়ের রাতে তার ঘরে ঢুকে তার মাথা লক্ষ্য করে গুলি ছুড়লাম। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। হ্যাঁ, আমি বিভাস তালুকদার। আজ আমি স্বেচ্ছায় স্বীকার করছি, আমি আমার কাকাকে হত্যা করেছি গুলি ছুড়ে। আপনি যখন এই চিঠি পাবেন তখন আমি আপনার নাগালের বাইরে। পৃথিবীর বুকে এই আমার লেখা শেষ চিঠি। দিস ইজ মাই লাস্ট লেটার। দীপক বাবু, আপনি যখন এই চিঠি পাবেন তার অনেক আগেই আমি কলঙ্কিনীর বিলের ধারে বিষ খেয়ে আত্মহত্যা করেছি। হ্যাঁ, আপনি আমার দেহটা এনে সমাধিস্থ করতে পারেন। মহাকালের যাত্রা ধ্বনি পাচ্ছে আমার কানে। তাই বলি, বিদায় বন্ধু, বিদায়। ইতি হতভাগ্য বিভাস তালুকদার। চিঠি শেষ করে দীপক মুখ তুলে সুবিনয় বাবুর দিকে তাকালো। তারপর প্রশ্ন করল, মোটরে এসেছেন না সুবিনয় বাবু? সেটা কোথায়? বাগানে। কিন্তু কেন? আমি 10 মিনিটের জন্য গাড়িখানা ব্যবহার করব। সম্মতি পেয়ে দীপক দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মৃত বিনয়বাবুর বাড়ি থেকে কলঙ্কিনীর বিলের দূরত্ব প্রায় 2 মাইলের কাছাকাছি। দীপক খুব জোরে মোটর ছেড়ে দেয়। যতটা সম্ভব বিপদ বাঁচিয়ে তার গাড়ি ছুটে চলল। ঠিক 10 মিনিটের মধ্যে দীপক সেখানে এসে দেখে একজন লোক চুপচাপ দাঁড়িয়ে আছে। আধো অন্ধকারে তার চেহারা অস্পষ্ট দেখা যাচ্ছে। দীপক এসে ঠিক তার পাশে গাড়িটা দাঁড় করায়। দীপক দেখে লোকটা তাড়াতাড়ি মুখের মধ্যে কি একটা পুড়ে ফেলতে চেষ্টা করে, কিন্তু দীপক তার আগেই তাকে চেপে ধরে তার হাত থেকে জিনিসটা কেড়ে নেয়। লোকটা বিভাস। সে বলে ওঠে, এভাবে আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আপনার লাভ কি দীপক বাবু? আপনার চিঠি আমি পেয়েছি, কিন্তু আপনি যে এত তাড়াতাড়ি এসে পড়বেন এই আমি কল্পনা করতে পারিনি। দীপক হেসে বলে, আর আপনি যে এত বড় কাপুরুষ তাও আমি কল্পনা করতে পারিনি। শূন্য দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে বিভাস বলল, কাপুরুষতা তা হবে, আপনি অবস্থায় পড়লে কি করতেন তা আমি জানি না মিস্টার চ্যাটার্জি, কিন্তু ফাঁসির দড়িতে প্রাণ দেওয়ার থেকে এই পথই আমার কাছে ভালো মনে হয়েছিল। যাক, যখন আপনার কাছে নিষ্কৃতি পেলাম না তখন থানায় যাওয়া যেতে পারে। দীপক বলল, সেজন্য আমি আসিনি বিভাসবাবু। অনর্থক প্রাণটা খোয়াতে চেয়েছিলেন আপনি, তাই আমি এসেছিলাম আপনাকে রক্ষা করতে। হয় ফাঁসি নয় দ্বীপান্তর, দুই আমার কাছে সমান। কিছুই হবে না আপনার। আমি চাই বিনয় তালুকদারের প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করতে। আপনাকে মিথ্যা গ্রেপ্তার করে কোনো লাভ হবে না আমার। তার মানে আমি তো তার হত্যাকারী? না, আপনার ভুল হয়েছে বিভাসবাবু। আপনি বিনয়বাবুকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন সত্যি, কিন্তু সেই গুলি তার দেহে লাগেনি। শুনছেন স্বপন কুমারের লেখা উপন্যাস ছদ্মবেশী। এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিন। না, আমি ব্যাপারটা বুঝলাম না, আপনি কি বলছেন? তিনি তখন খাটের নিচে লুকিয়েছিলেন। প্রকৃত হত্যাকারী গুলি ছুঁড়েছে তারপরে। সে ঘরের মধ্যে লুকিয়েছিল তার আগে থেকেই। কিন্তু আমার গুলি? সেগুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে, সেটাই গিয়ে দেওয়ালে বিদ্ধ হয়েছিল। সুতরাং বুঝতে পারছেন আমি কেন আপনাকে গ্রেপ্তার করছি না। চেক জাল সম্বন্ধে কোনো কৌতূহল আমার নেই।
আমি শুধু চাই সেই লোককে গ্রেপ্তার করতে যে দ্বিতীয়বার গুলি ছুঁড়েছিল। কিন্তু কে সেই লোক? মাথা চুলগুলো ঠিক করতে করতে বিভাস বলে, আপনার কথাগুলো কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। অনেক স্বপ্ন সত্য হয় বিভাস বাবু। বাঁচালেন আমাকে। আমার দৃঢ় ধারণা ছিল যে পৃথিবীর অনেক ধারণাই ভুলের ওপর প্রতিষ্ঠিত, কিন্তু মানুষ তার কতটুকু খোঁজ রাখে। এখন চলুন যাওয়া যাক। কিন্তু আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন না তো দীপকবাবু? বিভাস স্থির অকৃত্রিম কণ্ঠে বলে ওঠে, আপনার কথা আমার কাছে জীবন মরণ সমস্যার মতো। মৃদু হেসে দীপক বলে, যতক্ষণ আসল হত্যাকারী ধরা না পড়ছে ততক্ষণ আমি আপনার গায়ে হাতও ছোঁয়াবো না। ঘটনাটা জটিল হতে পারে, কিন্তু দীপক চ্যাটার্জির কাছে পৃথিবীর কোনো রহস্যেরই সমাধান না হয়ে পড়ে থাকেনি। ওহ, চলুন তবে। বিভাস ধীরে ধীরে পা চালায়। দীপকও তার অনুগমন করে। দুজনে গাড়িতে উঠে বসলো বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। দীপকের মাথার মধ্যে যেন অজস্র চিন্তা তাকে ঘিরে ঘূর্ণির সৃষ্টি করতে থাকে। ঠিক এ ধরনের ঘটনার জন্যে দীপক আদৌ তৈরি ছিল না। পরপর বিভিন্নমুখী ঘটনা শুধু জটিলতা বাড়িয়ে তুলেছে, অথচ এখন পর্যন্ত অপহৃত রেকর্ডটার কোনো খোঁজ পাওয়া গেল না। ঘরের মধ্যে বসে ওরা চারজন, বিভাস, অভয়শঙ্কর বাবু, সুবিনয় বাবু আর দীপক। একটু পরে হঠাৎ মিনতি আর উৎপল ভিজতে ভিজতে ঘরটার মধ্যে প্রবেশ করে। দীপক তাদের দিকে আর চোখে একবার তাকায়, তারপর ধীর কণ্ঠে বলেন, ও বসুন আপনারা। দুজনে ধীরে ধীরে আসন গ্রহণ করে। সকলের দিকে বেশ ভালো করে চেয়ে দীপক বলে, আমি জানি রেকর্ডটাকে চুরি করেছিল, কিন্তু চোরের ওপর আবার বাটপারি করা হয়েছে, তাই সেটা আর একজনের হাতে গিয়ে পড়েছে। ঘরের মধ্যে নিশ্চিম চুপচাপ। সেই অখণ্ড নীরবতা ভঙ্গ করে মিনতি বলে, আমি যেটুকু জানি আপনার কাছে স্বীকার করব দীপক বাবু, প্রাইভেটলি। বেশ, বাইরে আসুন আমার সঙ্গে। দুজনে বাইরে বেরিয়ে আসে। ঘরের মধ্যে বাকি সকলে উদগ্র কৌতূহল নিয়ে অপেক্ষা করতে থাকে। মিনতি বলে, আমি আপনার কাছে যা স্বীকার করব তা আপনি বাইরে প্রকাশ করবেন না দীপক বাবু। না না। তবে শুনুন, আমি বাবাকে হত্যা করেছি সামান্য ভুলের জন্য। মিনতি কাঁদতে থাকে। সে কি কথা? বিষ খাইয়ে বাবাকে মেরেছি আমি। আসল ওষুধের বদলে মালিশের ওষুধ ভুল করে খাইয়ে। ভুল হলো কেন? বাবা নিজেই সন্দেহ করে লেবেল পাল্টে রাখতেন। সন্দেহ? কিসের সন্দেহ? দীপক বিস্মিতভাবে প্রশ্ন করে। বাবা মনে করতেন দিবারাত্র কে যেন তাকে হত্যা করবার জন্যে ওত পেতে রয়েছে। সবসময় তিনি যেন কেমন ভয় ভয় থাকতেন। ওষুধের শিশির লেবেল পাল্টে রাখতেন, মানে বিষাক্ত ওষুধের শিশিতে ভালো লেবেল এবং ভালো ওষুধের শিশিতে বিষ, এই লেবেল আটকে রাখতেন। রাতের বেলা তিনি আলো নিভিয়ে ঘরে শুতেন। ও কতদিন থেকে এরকম চলছে? প্রায় 1 বছর। ডাক্তার সিংহ জানতেন এসব কথা? না। ও তাই? তিনি জোর করে এটাকে সুইসাইড বলে চালাতে চান, কিন্তু আপনার ভয় নেই বিনতি দেবী। আপনার বাবা বিষ খাবার অনেক আগেই গুলিতে মারা যান। বাবাকে তাহলে গুলি করে হত্যা করা হয়েছে? হ্যাঁ, ওটাই হচ্ছে তার মৃত্যুর কারণ। বিষাক্ত ওষুধ যেটুকু তিনি খেয়েছিলেন তাতে তার মৃত্যু হতে পারে না, হলেও অনেক দেরি লাগতো, কিন্তু বিষের ক্রিয়া শুরু হবার আগেই তিনি আততায়ীর গুলিতে মারা যান। কে সেই আততায়ী দীপক বাবু? সেটাই আমাকে খুঁজে বের করতে হবে, আর সেই জন্যই তো আমি এখানে অপেক্ষা করছি। আপনি ঠিক বলছেন? হ্যাঁ। মিনতি দু চোখে কৃতজ্ঞতার আলো। দীপক দ্রুত অদৃশ্য হয়ে যায়। দীপককে তারপর দেখা গেল ডক্টর সিংহের চেম্বারে। আমি মৃত বিনয়বাবুর হত্যা তদন্তে নিযুক্ত আছি ডক্টর সিংহ। দীপক ধীরে ধীরে শুরু করেন। হত্যা? তিনি তো আত্মহত্যা করেছেন। না, আমার ধারণা দিস ইজ এ ক্লিন কেস অফ মার্ডার। আচ্ছা, একটা কথা ডক্টর সিংহ। হ্যাঁ বলুন। আপনার ডিসপেন্সারি থেকে কে ওষুধ সাপ্লাই করতো? কম্পাউন্ডার? না না, আমি তো নিজেই। ভুল লেবেল লাগানো আপনি লক্ষ্য করেননি? দোষ আপনার উপর গিয়ে পড়তে পারে এই ভয় সবটা মিথ্যা বলে বিশ্লেষণ করলেন। কিন্তু দেখুন স্যার, আপনি জানেন না নিজেকে বাঁচাতে গিয়ে কত বড় অন্যায়কে আপনি প্রশ্রয় দিয়েছিলেন ডাক্তার সিংহ। আপনি ভুল লেবেল লাগিয়েছেন, এ ধারণাটা আপনার হলো কেন? আজ দোষ স্বীকার করতে আমার লজ্জা নেই দীপক বাবু। আমি সন্ধ্যার পর একটু ড্রিঙ্ক করতাম, তাই ভাবলাম হয়তো
আমারই ভুলে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে। তা নয়, খেয়ালি বিনয়বাবু নিজেই লেবেল অদল বদল করতেন। আশ্চর্য, কিছুক্ষণ আগে পর্যন্ত আমার ধারণা ছিল যে আপনি মস্ত বড় একটা দুর্ভাবনা থেকে আমাকে মুক্তি দিলেন। একটা অনুরোধ ডক্টর সিংহ। হ্যাঁ বলুন। আপনি জীবনে আর কখনো যেন কাজে অমনোযোগী হবেন না। ডাক্তার সিংহ টেবিলের ড্রয়ার থেকে একটা মদের বোতল বের করে রাস্তার উপর ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, জীবনে আর কখনো ও জিনিসটা স্পর্শ করবো না মিস্টার চ্যাটার্জি। এর জন্যই আজ এত বড় একটা দুশ্চিন্তা আমাকে গ্রাস করেছিল। দীপক উঠে দাঁড়ায়। কোনো রকমে রাতের খাওয়া দাওয়ার পালা চুকল। দীপক নিজের ঘরে বসে বিভাসের সঙ্গে গত ঘটনাগুলো নিয়ে আলোচনা করছিল। বিভাস বলল, আপনি কি এখনো প্রকৃত খুনির সন্ধান পাননি মিস্টার চ্যাটার্জি? না, তবে রেকর্ড পাওয়া গেলে হয়তো। সত্যি কি রেকর্ডারটার কোনো মূল্য আছে মিস্টার চ্যাটার্জি? একটা অর্ধ উন্মাদ লোকের অর্থহীন প্রলাপের কি মূল্য থাকতে পারে? দীপক হেসে বলে, পৃথিবীর অনেক জিনিসই সমাধান হবার পূর্বে পাগলের অর্থহীন প্রলাপ বলেই মনে হয়। তাছাড়া তিনি দিবারাত্র অত ভয় ভয় থাকতেন কেন বলতে পারেন? আমার কিন্তু একটা সন্দেহ হয় মিস্টার চ্যাটার্জি। হ্যাঁ বলুন। আমি জানি কাকা কোনো একজন নামহীন পত্রপ্রেরকের কাছ থেকে মাঝে মাঝে ভয় দেখানো চিঠি পেতেন। কাকা ধারণা ছিল তার আত্মীয়দের মধ্যেই কেউ তাকে এইভাবে ভয় দেখানো চিঠি লিখত। তিনি কি এরকম কখনো বলেছেন আপনাকে? না, তবে সময় সময় তার এই ভীত ভাব লক্ষ্য করতাম। একবার আমি দৈবক্রমে সেই পত্রপ্রেরকের সন্ধান পাই। তাকে আপনি চেনেন? হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে তাকে সন্দেহ করা যায় না। কে সে? অনুলেখা। আমি জানি মাঝে মাঝে সে তার ভাঙা টাইপরাইটারে টাইপ করে এইরকম চিঠি পাঠাতো। পরে অবশ্য তাকে এই বিষয়ে আমি প্রশ্ন করেছিলাম। তিনি কি উত্তর দেন? বলে তার সম্পর্কিত এক ভাইয়ের প্রতি নিষ্ঠুর ও অভব্য আচরণ তার বিরক্তি উৎপাদন করেছিল। সে তাই চেয়েছিল যে এইভাবে চিঠি লিখলে হয়তো কাকা ভয়ে আত্মহত্যা করবেন। এই জন্য কি তিনি ভয়ে ভয়ে থাকতেন? আমারও তাই মনে হয়। এখন চলুন প্রবাবল জায়গাগুলোতে একবার সার্চ করা যাক। আপনার কি ধারণা রেকর্ডখানা এখনও এই বাড়িতে আছে? হ্যাঁ, তাই মনে হয় আমার। লাইব্রেরি রুমের গাদা গাদা বইয়ের পেছনে সার্চ করলে হয়তো এখনও ওটা মিলতে পারে। দুজনে এগিয়ে যায় লাইব্রেরি ঘরের দিকে। বিরাট লাইব্রেরি ঘর, সার শুধু আলমারি। সব আলমারির বাইরের দিকে কাঁচ লাগানো। বাইরে থেকে সব বইয়ের নাম আর লেখকদের নাম দেখা যায়। দীপক দেখে ভারতীয় ও বিদেশীয় প্রায় সব প্রখ্যাত লেখকের বই তাতে রাখা আছে। বিভাসের দিকে চেয়ে সে বলে, মৃত বিনয়বাবুর বই কালেকশন করবার খুব শখ ছিল দেখা যাচ্ছে। হ্যাঁ, তবে প্রায় সবই শো, কারণ এর মধ্যে খুব কম বই উনি নাড়াচাড়া করতেন বলে জানি। ও তাই নাকি? তবে বইয়ের সংখ্যা 15-20 হাজার কম হবে না বোধ হয়। হ্যাঁ। দুজনে তন্ন করে প্রত্যেকটি আলমারির বইগুলো নামিয়ে সার্চ করতে থাকে। নিখুঁতভাবে সার্চের পালা শেষ হয়, তবু রেকর্ডের পাত্তা পাওয়া যায় না। বিভাস বলে, পেলেন দীপকবাবু? না। তবে কোথায় গেল? আমিও তো তাই ভাবছি। দুজনে লাইব্রেরি ঘর থেকে বেরিয়ে আসে। তবে দীপক তখন মনে মনেই কি যেন একটা নতুন ফোন দিয়ে আঠে। কেউ তা বুঝতে পারে না। অনুলেখা যে বাড়িতে ছিল তার ঠিকানাটা দীপকের অজানা ছিল না। সে তাই বাড়ি থেকে বেরিয়ে সোজা সেখানে গিয়ে উপস্থিত হলো। হঠাৎ দীপককে দেখে অনুলেখা খুবই অবাক হয়ে যায়। সে তাই বলে, আপনি হঠাৎ কি মনে করে দীপকবাবু? দীপক হেসে বলে, বিশেষ কয়েকটা জরুরি কাজেই আমাকে আসতে হয়েছে। আপনি কি একা একটু বাইরে এসে আমার কথাগুলো জবাব দেবেন? কারণ আমি চাই না আপনার কোনো বান্ধবী বা তার কোনো আত্মীয় আমাদের এসব কথা শুনতে পান। অনুলেখা বলে, তবে চলুন না বাড়ির দিকেই যাওয়া যাক। এখান থেকে মনটা অনেকটা স্থির করে ফেলেছি, তাই আমার যেতে কোনো আপত্তি নেই। বেশ, চলুন তবে, পথে যেতে যেতেই কথা হবে। বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে অনুলেখা দীপকের সঙ্গে বাড়ির দিকে পা বাড়ায়। দীপক প্রথমে শুরু করে, আচ্ছা অনুলেখা দেবী, আপনার কি মনে হয় না যে ওই বাড়ির মধ্যেই কোথাও বিনয়বাবুর হত্যাকারী লুকিয়ে আছে? হ্যাঁ, তা আমি সর্বক্ষণ মনে করি, আর সেই জন্যই এত ভীত হয়ে পড়েছি। ওই বাড়ির দিকে পা বাড়ালেই একটা অনাবশ্যক ভয় এসে আমাকে আচ্ছন্ন করে। আপনি কাউকে সন্দেহ করেন? না, ঠিক সন্দেহ করতে পারিনি,
আর ব্যাপারগুলো এত জটিল। দীপক হেসে বলে, কিন্তু একটা কথা অনুলেখা দেবী, যদি কিছু মনে না করেন তবেই বলি। হ্যাঁ বলুন। আপনি নিজেও এই জটিলতা অনেকটা বাড়িয়ে তুলেছেন। তার মানে রেকর্ডটা চুরি করে? তাছাড়া আর কিছু আপনি করেননি? দীপক তীব্র দৃষ্টিতে অনুলেখার মুখের দিকে তাকায়। না, তাছাড়া? দীপক দৃঢ় স্বরে বলে ওঠে, দীপক চ্যাটার্জির কাছে কোনো কথা গোপন থাকে না অনুলেখা দেবী। তার মানে? সে কথা এখন বলতে চাই না। আমি শুধু চেয়েছিলাম আপনি সত্য কথা স্বীকার করবেন। তবে তা করতে যদি আপত্তি থাকে আমার কিছু বলবার নেই। আপনি জেনে রাখুন, একদিন না একদিন সব সত্যিই আমি তুলে ধরবো আপনাদের সামনে। অনুলেখা কোনো কথা বলে না, দুজনে নিঃশব্দে এগিয়ে চলে। বাড়ি ফিরে এসে দীপক ভেতরে যাবে বলে মনস্থ করেছে। এমন সময় সুবিনয়বাবু তাকে ডেকে বলেন, যদি কিছু মনে না করেন, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, একান্ত গোপনীয় কথা। হ্যাঁ বেশ, বাইরে চলুন। দুজনে বাইরে রকে এসে দাঁড়ায়। সুবিনয়বাবু বললেন, দীপকবাবু, আপনার কাছে কথাটা গোপন করতে কোনো লাভ নেই। তাছাড়া জানি না, একদিন না একদিন আপনি নিশ্চয়ই কথাটা জানতে পারবেন। আমি গুলি করে দাদাকে হত্যা করেছি। তার মানে? আমাকে দাদা জোর করে কপর্দক শূন্য অবস্থায় দাঁড়িয়ে দেন। আমি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম বলে। তারপর তারপর ধীরে ধীরে আমি প্রতিশোধ নেবার জন্য মনস্থির করি, কি করে এর প্রতিশোধ নেওয়া যায়। এই উদ্দেশ্যে আমি কিছু টাকা খরচ করে একটি রিভলভারও জোগাড় করি। ঘটনার দিন রাত্রে আমি ঠিক করি ওই রাতটাই সবচেয়ে উপযুক্ত হবে। ঝড়ের রাত, বর্ষণ চলেছিল অবিরাম। বাড়িতে দাদা আর মিনতি ছাড়া কেউ ছিল না। যদি নিঃশব্দে তার ঘরে ঢুকে গুলি করে চুপচাপ বেরিয়ে আসি, কেউ জানতেও পারবে না। আমি তাই নিঃশব্দে কালো পোশাকে দেহ আবৃত করে ওর ঘরের মধ্যে প্রবেশ করি। তারপর গুলি ছুড়ে বেরিয়ে চলে আসি। দাদা যে জায়গায় শুতেন তা আমি জানতাম। আপনার কথার মধ্যে কোনো ভেজাল নেই তো সুবিনয়বাবু? না, মোটেই না। আচ্ছা একটা কথা, মৃত বিনয়বাবুর দেহের কাছে রিভলভার রেখেছিল কে? যাতে করোনার কোড মনে করেছে যে ওটা আত্মহত্যা। তা আমি আদৌ জানি না। আপনি ঠিক বলেছেন তো? ভগবানের নামে শপথ করে বলছি, আমি সত্য কথা বলছি। দীপক হেসে বলে, তাহলে আপনি কখনোই এই খুন করেননি সুবিনয়বাবু, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি খুন করিনি? না। তবে কি এই কাজ করেছে? আপনি গুলি ছোড়বার পর দ্বিতীয় একজন তাকে গুলি করে হত্যা করেছে। সেই লোকটি আগে থেকেই ঘরের মধ্যে অপেক্ষা করছিল। তারপর আপনি বেরিয়ে গেলে সে তাকে হত্যা করে। তার কাছাকাছি রিভলভারটা রেখে যায়, যাতে প্রমাণিত হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু কে সেই লোক? সেটা শিগগিরই বের করতে পারবো বলেই আমার ধারণা। যাক, এ নিয়ে মিথ্যা দুশ্চিন্তা করবেন না, শিগগিরই এ ব্যাপারের ওপর যবনিকাপাত ঘটবে। সুবিনয়বাবু কোনো কথা বলেন না। দীপক নীরবে থাকে, তার গভীর চিন্তা নিয়ে। মিস্টার গুপ্তের সঙ্গে কী সব আলোচনা করে দীপক সেদিন ফিরে এলো রাত প্রায় 10টায়। নিজের ঘরে গিয়ে মিনিট 10 কাটিয়ে একটা কালো জামা আর কালো প্যান্ট পরে বেরিয়ে এলো। তারপর সে যখন লাইব্রেরি ঘরে গিয়ে পৌঁছালো, তখন তার ঘড়িতে কাঁটায় কাঁটায় 10:30। অন্ধকার লাইব্রেরি কক্ষ। দীপক একটা বড় টেবিলের তলায় আত্মগোপন করে বসে রইল চুপচাপ। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। হঠাৎ দরজায় শোনা গেল পায়ের শব্দ। কালো পোশাকে তার সারা দেহ আবৃত। কিন্তু এ কি? তারপরেই আর একজন। দীপক আচমকা লাফিয়ে অজ্ঞাত স্থান থেকে বেরিয়ে আসে। তারপর খুট করে আলোটা জ্বেলে দিল। আগন্তুক দুজন পালাবার চেষ্টা করছিল, কিন্তু দীপকের ঠিক সামনে এসে পড়ায় পালাতে পারে না। দীপকের হাতে উদ্যত পিস্তল। প্রথম জনের হাত থেকে রেকর্ডখানা নিয়ে দীপক বলে, ধন্যবাদ বিভাসবাবু, আমি জানতাম বইগুলির পেছনে রেকর্ডখানা লুকিয়ে রাখবার জন্য আপনি আসবেন। আর অনুলেখা দেবী, আপনি এসেছেন ভয় দেখানো চিঠিগুলো খুঁজে বের করতে, কিন্তু বিনয়বাবু অনেক আগেই সেগুলো পুড়িয়ে ফেলেছেন। আর বিভাসবাবু, আপনি জেনে রাখুন, সুবিনয়বাবু প্রথম গুলি ছুঁড়ে চলে গিয়েছিলেন ঘর ছেড়ে। আপনি দ্বিতীয় কালপ্রিট, হত্যাকারী। সেদিন মিথ্যা যে অভিনয় করেছিলেন নিজেকে বাঁচাবার জন্য, তার জন্য ধন্যবাদ। তবে আপনার পদ্ধতি সত্যি অভিনব। সুবিনয়বাবুর গুলি দেওয়ালে বিদ্ধ হয়, আর আপনার গুলিতে তিনি মারা যান। দীপক হাতের হুইসেলে ফু দেয়। সদল বলে মিস্টার গুপ্ত ঘরের মধ্যে প্রবেশ করেন। বিভাসের হাতে হাত কড়া পরিয়ে দেন তিনি। পরদিন সকাল।
দীপক সকলের সামনে পুরনো ঘটনার জটিলতা ব্যাখ্যা করতে থাকে। ঘরের মধ্যে বসে সুবিনয়বাবু, মিনতি, উৎপল, মিস্টার গুপ্ত, অনুরেখা আর অভয় শঙ্করবাবু। দীপক ধীরে ধীরে শুরু করে। বহুদিন থেকেই বিভাস বিনয়বাবুর বিরুদ্ধে চক্রান্ত করে চলেছিল। তার মধ্যে একটি হচ্ছে জাল সইতে টাকা তোলা। বিনয়বাবু তার উপর সন্তুষ্ট ছিলেন না। বিভাস দেখল সে ছাড়া আরও অনেকে বিনয়বাবুর বিরুদ্ধে চক্রান্তে যোগ দিয়েছে। সে তাই সেটাকে সুযোগ হিসাবে গ্রহণ করল। সুবিনয়বাবু তাকে গুলি করে ব্যর্থ হয়েছেন। এটা সে আগে ঘরে লুকিয়ে থেকে দেখে। তারপর সে নিজে গুলি করে বেরিয়ে আসে। আর ব্যাংক থেকে সে টাকা তুলেছিল মোট 10,000। যদি সে তার কাকাকে হত্যা না করত তবে তাকে জেলে যেতে হতো। দীপক আবার বলে চলে, কিন্তু সে হঠাৎ বিরাট একটা ভাওতা দিল। সে বলল সেই প্রথমে গুলি করে তার কাকাকে হত্যা করেছে। বিরাট একটা রিস্ক নিয়ে সেও কাজ করলো। তবে সে বিষ খেতে গিয়ে আমার আসবার জন্যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল কেন? তার ইচ্ছা ছিল আমি গিয়ে তাকে বাঁচাই। তারপর সেই প্রথমে গুলি করেছে, অতএব সে হত্যাকারী নয়, এটা যাতে আমি বুঝতে পারি। তারপর রেকর্ড চুরি। যদি বিনয়বাবু উইল প্রকাশিত না হয় তবে সেও আত্মীয় হিসাবে কিছু পাবে। অবশ্য তার ধারণা ছিল যে তার কাকা তাকে কিছু দিয়ে যাবেন না, কিন্তু সে বিষয় সঠিক জানবার জন্যই সে রেকর্ডটা নষ্ট না করে রেখে দিয়েছিল। কিন্তু ঘটনার এত জটিলতার জন্য দায়ী হচ্ছেন আপনারা সকলে। সুবিনয়বাবু গুলি ছুঁড়ে, মিনতি দেবী ভুল ওষুধ দিয়ে আর অনুলেখা দেবী ভয় দেখানো চিঠি দিয়ে ব্যাপারটাকে জটিল করে তুলেছিলেন। কথা শেষ করে দীপক বলে, যাক, এতক্ষণে নিশ্চয়ই সব ব্যাপার আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবার চলুন মৃত বিনয়বাবুর উইলটা শোনা যাক। দেখা যাক তিনি কাকে কি দিয়ে গেছেন মৃত্যুর আগে। অভয় শঙ্করবাবু হেসে বলেন, আমার কর্তব্য শেষ হলো, এবার উইলটা শুনে আমি প্রস্থান করব। দীপক সকলকে নিয়ে ড্রয়িং রুমে সমবেত হয়। রেকর্ডটি বাজানো শুরু হয়। মৃত বিনয়বাবুর কণ্ঠ ফুটে ওঠে, অভয় শঙ্কর যদি তার কর্তব্য ঠিকমতো সম্পাদন করে থাকেন, তবে আমি এখন আমার আত্মীয় বর্গ পরিবেষ্টিত হয়ে মৃত্যুর ওপার থেকে সকলকে আহ্বান জানাচ্ছি। আমি জানি আমার মৃত্যুর পর সম্পত্তি লাভের আশায় সমস্ত আত্মীয়রা এসে আমার বাড়িতে সমবেত হয়েছে। আমি তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমার এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। কোনো অজ্ঞাত আততায়ীর চক্রান্তে আমাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমার আত্মীয় বর্গের মধ্যেই একজন হয়তো এই চক্রান্তের নায়ক। আমি মাঝে মাঝে ভয় দেখানো চিঠি পাই। আমার মৃত্যুর পর ডিরেক্টর দীপক চ্যাটার্জিকে যেন এ ব্যাপারে তদন্তের ভার দেওয়া হয়। আমার মৃত্যুর পর সব সম্পত্তির মালিক হবে আমার কন্যা মিনতি। সে যেন উৎপলকে বিয়ে করে সুখী হয়। এ বাড়ির অর্ধাংশ আর 10,000 টাকা পাবে অনুলেখা। সুবিনয় পাবে 20,000 টাকা। এই আমার শেষ ইচ্ছাকৃত উইল। রেকর্ড শেষ হয়ে যায়। দীপক হাসি মুখে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে উৎপল আর মিনতিও হাসি মুখে পাশাপাশি দাঁড়িয়ে। শুনছিলেন স্বপন কুমারের লেখা উপন্যাস ছদ্মবেশী। সমগ্র পাঠ এবং বিভিন্ন চরিত্রে ছিলাম আমি লোকনাথ। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।